অ্যাডমিশন প্লাস হলো ভার্সিটি অ্যাডমিশন দুইটারই ক্লাস নিচ্ছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। এর পরবর্তী ক্লাসটা আবার আতুল ভাইয়া হয়তো নেবেন ইনশাআল্লাহ। ওকে, তো আজকের তোমাদের ক্লাসটা হলো চলতরিতের 74 নাম্বার ক্লাস, মানে ফিজিক্সের 74 নাম্বার ক্লাস। চলতরিতের সম্ভবত 10 বা 11 নাম্বার ক্লাস হবে, তাই না? তো আজকের মেইন টপিক হলো তোমার কোষের সমবায়। তো এতদিন আমরা কি করছি, একটা কোষ বা একটা ব্যাটারির সার্কিট গুলো দেখতাম, তাই না? ধরো এই একটা রোধ আছে বা রেজিস্ট্যান্স আমার লাগানো আছে, সাথে কি আছে, একটা ব্যাটারি লাগানো আছে। ওকে, এরকম একটা ব্যাটারি জাস্ট, সাথে ধরো এই ব্যাটারিটার মধ্যে কি আছে, বা এই যে তোমার কোষ আছে, তো এটার হলো তোমার ভোল্টেজ হইতে পারে ই, বা এটার যে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি সেটা ই হইতে পারে, এন্ড এটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতে পারে। তো আমরা ধরে নিলাম যে এটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আর হয়, তাইলে এই সার্কিটটার জন্য এটার যে তড়িৎ প্রবাহগুলা হইতো সেগুলো কিন্তু আমরা অলরেডি বের করে আসছি, তাই না? তো ধরে নিলাম আমরা যে এই সার্কিটের যে তড়িৎ প্রবাহ সেটা যদি আই হয় এবং এই রেজিস্ট্যান্সের মান যদি আর হয়, তাহলে আমরা আই এর মানটা বের করতে পারতাম না? আই ইকুয়াল টু কি বের করতাম? আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস কি আসতো, স্মল আর আসতো, তাই না? এই জিনিসটুকু সবার মনে আছে কিনা একটুখানি বলো। অলরেডি কিন্তু আমরা এই জিনিসগুলো পড়ে আসছি, তাই তো? তো এই জিনিসটা যদি আমাদের মনে থাকে তাইলে আমরা আজকের এইখানের ক্লাসটা শুরু করি। ওকে, তাইলে আমরা এখানের ক্লাসটা শুরু করি। তো এখানে হলো কোষের শ্রেণী সমবায়। তার মানে কি, এখানে অনেকগুলা ব্যাটারি একটার মাথায় আরেকটা লাগাবো। তোমরা দেখো যে রিমোটের ব্যাটারিগুলো কি করা থাকে, একটার পাশে আরেকটা লাগানো থাকে না? রিমোটের ব্যাটারিগুলো কিন্তু এক মাথা দেখবা যে লাগানো, মানে যুক্ত করা থাকে। দুইটার যে একটা প্রান্ত একটা প্রান্ত, সেই দুইটা দেখবে যে কানেকশন দেওয়া থাকে। ঠিক আছে, ধরো এই আমি দুইটা ব্যাটারি নিলাম, এই একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি। ঠিক আছে, এরকম তুমি পাশাপাশি দেখো, দেখবা যে এই দুইটা মাথা লাগানো থাকে আর এইখানে থাকে আর দুইটা কানেকশন, তাই না? এরকম ভাবে যদি দেখে থাকো যে কোনো খেলনা গাড়ি ব্যাটারি, তারপরে তোমার রিমোটের যে ব্যাটারি গুলো সেগুলো কিন্তু এইভাবে কানেকশন দেওয়া থাকে। এরকম আর অনেক জায়গাতে কানেকশন দেওয়া থাকতে পারে। ওকে, তো আমরা আজকে যেটা দেখবো সেটা হলো প্রথমে তোমার কোষের শ্রেণী সমবায়। তাহলে কোষের শ্রেণী সমবায়টা কিরকম হইতে পারে সেটা আমরা একটু দেখি। তাহলে কোষের শ্রেণী সমবায় মানে হইলো অনেকগুলো কোষ একটার একটার সাথে শ্রেণীতে যুক্ত আছে। ওকে, এই একটা কোষ, সাথে ধরো এই একটা কোষ, সাথে এই একটা কোষ, সাথে এই একটা কোষ, এরকম অনেকগুলা কোষ। তো এখানে কতগুলা কোষ আছে আমরা ধরো জানি না যে কতগুলা কোষ আছে, আমরা ধরে নিলাম যে এখানে এন সংখ্যক কোষ আছে। মাঝখানে এই যে ডট ডট দিয়ে বুঝাইলাম যে এখানে টোটাল এন সংখ্যক কোষ আছে। তারপরে আমরা কি করলাম, সেই কোষগুলাকে একসাথে একটা সার্কিটের সাথে যুক্ত করলাম, মানে একটা রেজিস্ট্যান্সের সাথে যুক্ত করে দিলাম। এই হলো আমাদের সার্কিটটা। ওকে, খুব সিম্পল একটা জিনিস কিন্তু। তাইলে প্রতিটার যে তড়িৎচালক শক্তি সেগুলো ধরে নিলাম ই, মানে সবগুলোর তড়িৎচালক শক্তি সমান। তাহলে এখানে টোটাল এন সংখ্যক ব্যাটারি বা তোমার কোষ যুক্ত করা আছে এবং সবগুলোর জন্য ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো আর, বা অভ্যন্তরীণ যে রোধ সেগুলোর মান হলো আর। ওকে, সাথে এইটারও কি, তড়িৎচালক শক্তি ই, অভ্যন্তরীণ রোধ আর, তড়িৎচালক শক্তি ই, অভ্যন্তরীণ রোধ আর ই, আর এরকম কি এন সংখ্যক আছে টোটাল। ওকে, টোটাল আছে কত, এন সংখ্যক। এবং আমাদের এই যে বাইরে যে রেজিস্ট্যান্সটা লাগানো বা বর্তনীর যে রোধটা, সেটার মান ধরলাম আমরা ক্যাপিটাল আর। তাইলে এই বর্তনীটার মধ্যে যে তড়িৎ প্রবাহ হবে সেটাকে আমরা যদি আই ধরি, তাহলে আই ইকুয়াল টু কি লেখা যায় বলতো? আই ইকুয়াল টু লেখা যাবে সবগুলো যে কোষ আছে বা সবগুলো ব্যাটারির একসাথে মিলে যে ভোল্টেজটা হবে সেইটা, তাই না? তাহলে সবগুলো ব্যাটারির একসাথে মিলে ভোল্টেজ কি হবে দেখো, একটার সাথে আরেকটা ভোল্টেজটা যোগ হইতাছে না? সবগুলোর পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম ভাবে কিন্তু লাগানো। দেখো এই যে এটার নেগেটিভের সাথে এটার পজিটিভ, এটার নেগেটিভের সাথে এটা পজিটিভ, পজিটিভ নেগেটিভ এরকম সিরিয়াল বাই লাগানো। তাহলে সবগুলো কিন্তু আসলে আমাদের যোগ হইতাছে। তাহলে ই এন, সেটা আমি নাম দিচ্ছি যে এন সংখ্যক কোষের শ্রেণী সমবায়ের যে টোটাল যে তুল্য তড়িৎচালক শক্তিটা সেইটা। তাহলে সেটা কি হবে, সেটা হবে ই প্লাস ই প্লাস ই, এরকম করে করে কত সংখ্যক আছে, টোটাল এন সংখ্যক আছে। ওকে, টোটাল এন সংখ্যক আছে। তাইলে এন সংখ্যক ই এর মান যোগ করলে কি হবে, টোটাল এন ই হবে না? একটু বলো তো, এন সংখ্যক ই এর মান যদি আমরা যোগ করতে চাই তাহলে টোটাল কি হবে, এন ই হবে। এইটুকু পর্যন্ত বুঝি কিনা একটুখানি বলো। এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা একটুখানি বলো, বা বুঝতে পারি কিনা। ঠিক আছে, ওকে নাইস। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ব্যাপারটুকু মোটামুটি সবাই কিন্তু বুঝি আসলে, তাই না? যে সবগুলো মিলে আমাদের যে টোটাল তড়িৎচালক শক্তি হলো সেটা হলো কি এন ই। এখন তুমি জাস্ট একটু কল্পনা করো, তোমার এখানে যদি কোনো ব্যাটারি গুলো না থাকতো, তাইলে কি আমাদের এই রেজিস্ট্যান্স গুলো আমরা একসাথে লিখতে পারতাম না?
তাহলে এই রেজিস্ট্যান্স গুলো আসলে কিসে আছে, সিরিজে আছে বা সমবায়ে আছে না। তাহলে এতগুলা রেজিস্ট্যান্স একসাথে যদি একটার সাথে একটা লাগানো থাকে, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এরকম অনেকগুলো রেজিস্ট্যান্স, তাই না, আলাদা আলাদা করে, একটা, আরেকটা, আরেকটা, এরকম কিন্তু একসাথে এই সারিতে এন সংখ্যক স্মল আর আছে, তাই না। এই যে আর, 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 এরকম করে করে কিন্তু এন সংখ্যক আছে। এই ব্যাপারটা কি বুঝি? তাইলে আমাকে বলো যে উপরের এই যে লাইনটুকু, এই লাইনের টোটাল রেজিস্ট্যান্স কত, এন আর হবে না। তাহলে আমাদের টোটাল যে বর্তনীটা, সেই বর্তনীটার টোটাল রেজিস্ট্যান্স কত হয়, টোটাল যে রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট যদি আমরা লিখতে চাই, আমি এইখানেই লিখি যে আর ইকুইভ্যালেন্ট সেটা কি হবে একটু বলো। আর ইকুইভ্যালেন্ট, টোটাল সার্কিটটার আর ইকুইভ্যালেন্ট কি হবে? আর ইকুইভ্যালেন্ট হবে আমার এই যে ক্যাপিটাল আর তো আছে, প্লাস কি হবে, এই যে সারিটার তুল্যরোধ কত হয় টোটাল, এন ইনটু স্মল আর, তাই না। এটুকু পর্যন্ত বুঝি কিনা? তাইলে দেখো আমাদের তড়িৎচালক শক্তিটা জানলাম, প্লাস হলো টোটাল সার্কিটের তুল্যরোধটা জানলাম, তাহলে কিন্তু আমরা আই এর মানটা বের করে ফেলতে পারি। তাহলে আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু হবে এন ই ডিভাইডেড বাই আমাদের যে তুল্যরোধটা ছিল আর ইকুইভ্যালেন্ট, তাই না, আর ইকুইভ্যালেন্ট। তাহলে এটা কত হইলো, এটা সমান সমান হইলো এন ই ডিভাইডেড বাই কত আসে, ডিভাইড বাই আসে আর প্লাস এন আর, আর প্লাস এন স্মল আর, ওকে। এরকম, আচ্ছা এখানে আমরা এন এই পাশেই লিখতে পারি, অর্থাৎ এন সংখ্যক ব্যাটারির যে তুল্য তড়িৎচালক শক্তিটা সেইটা। এইটুকু পর্যন্ত সবাই বুঝছি কিনা একটুখানি বলো। তাহলে এটা হলো কি আমাদের এই যে বর্তনীটা ছিল তার কিন্তু তড়িৎ প্রবাহ। তাহলে দেখো আমাদের এতগুলো ব্যাটারি আমরা যখন সিরিজে যুক্ত করলাম, এতগুলো ব্যাটারি আমরা সিরিজে যুক্ত করলাম, তখন এই বর্তনীটার মধ্য থেকে কি পরিমাণ তড়িৎ প্রবাহ বা কারেন্ট প্রবাহিত হবে, সেই কারেন্টের মানটাই কিন্তু আমরা বের করলাম। অর্থাৎ আই ইকুয়াল টু আসলো কি এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর, অর্থাৎ এখানে আমরা এন সংখ্যক ব্যাটারি যুক্ত করছি, কিন্তু এই যে এন এর মানটা এখানে এখানে গুণ করতে হয়েছে, ওকে। আচ্ছা না, আজকেও এই চ্যাপ্টার শেষ হবে না, তোমাদের আরো অ্যাডভান্স দুইটা ক্লাস নেওয়া হবে, ওকে। রাতুল ভাই আরো দুইটা ক্লাস নেবেন, ওই দুইটা হলো তোমাদের সম্ভবত এক্সট্রা কিছু ম্যাথ সলভ করানো হবে, কেসিএল আর কেভিএল দিয়ে যেন তুমি সবগুলা ম্যাথ সলভ করতে পারো ইজিলি। আরো কিছু কঠিন টাইপের ম্যাথ, যেগুলো অ্যাকচুয়ালি কি বলবো, মানে তোমার ভার্সিটির অ্যাডমিশন টেস্ট বলো বা তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলো, সেগুলোতেও যেন কাজে লাগে, ওকে। এরকম টাইপের কিছু ম্যাথ যেন তুমি সব সার্কিট ইজিলি সলভ করতে পারো, কোনো কঠিন কিছু না হয়, ওকে। তাহলে এইটুকু ব্যাপার বুঝছি কিনা যে কোষের যখন আমরা শ্রেণী সমবায় করব তখন আই এর মানটা এইভাবে আমরা বের করব, ওকে। আচ্ছা, এরপরে আসি কোষের সমান্তরাল সমবায়ে আসলে কি ঘটে। তাইলে আমরা কোষের সমান্তরাল সমবায় বলতে বুঝাইতেছি যে অনেকগুলো কোষ আমরা কি করতেছি, একটার সাথে আরেকটা সমান্তরাল ভাবে যুক্ত করতেছি, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেইগুলো ধরে নিতে হবে। এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে কিন্তু, ধরো এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স, এরকম করে স্মল আর করে রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা যদি কোষের সমান্তরাল সমবায়টা আঁকি সেটা কিরকম হবে, এই যে ধরো এই একটা কোষ আছে, তার সাথে এই ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার সাথে আমি আরেকটাকে সমান্তরালে লাগাইলাম, এই একটা কোষ, এইটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার সাথে আমি আরেকটা কোষকে সমান্তরালে লাগাইলাম, এইটা কোষ, এইটা তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, এইরকম। তাহলে এইরকম যদি আমার এখানে কত সংখ্যক আছে, টোটাল আরো অনেক 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 আছে, ওকে, ডট ডট দিয়ে বুঝাইলাম। এখানে টোটাল এন সংখ্যক আছে ধরে নিলাম, ওকে। এখানেও টোটাল কত সংখ্যক আছে, টোটাল এন সংখ্যক আছে, এবং সবগুলা ব্যাটারির তোমার তড়িৎচালক যে শক্তি সেটার মান কি, সেটার মান হলো ই, এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান কত, স্মল আর, ওকে। এই হলো ব্যাপারটা। এখন আমরা যদি এই দুই প্রান্ত থেকে একটা সার্কিটের সাথে কানেক্ট করি এবং তার রেজিস্ট্যান্স যদি ক্যাপিটাল আর হয়, তাহলে এই বর্তনীটার মধ্যে থেকে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে সেটা আমাদের বের করতে হবে, ওকে। অর্থাৎ আই এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাইলে এইখানে একটু বলো যে এইখানে আমাদের তুল্য রেজিস্ট্যান্সের মানটা কি আসে, অথবা আমাদের এই এন সংখ্যক ব্যাটারি মিলে আমাদের যে তুল্য তড়িৎচালক বলটা সেটার মান কত হবে। সেটার মান এখানে কিন্তু এনপি যদি আমরা লিখি প্যারালাল যেটা, আর এখানে আমরা এন এস লিখতে বা ইএস লিখতে পারতাম আসলে, যে সিরিজের ক্ষেত্রে কি হলো, এখানে আমরা ইএস লিখে দেই, ঠিক আছে, এটা আমরা ইএস লিখি। ইএস বলতে বোঝালাম আমরা সিরিজের ক্ষেত্রে কি হলো, এখানেও তাহলে ইএস লিখে দেই, মানে হলো আমাদের সিরিজে যখন যুক্ত করছি তখন যে তুল্য তড়িৎচালক বলটা, আর এখানে হলো প্যারালাল। তাহলে যখন আমরা সেম তড়িৎচালক বল বিশিষ্ট অনেকগুলো ব্যাটারি একটার সাথে একটা প্যারালালি লাগাবো, তখন অ্যাকচুয়ালি এই দুই প্রান্তের ভোল্টেজটা বা তড়িৎচালক বলটা ই এর মানের সমানই হবে, বেশিও হবে না কমও হবে না, ওকে।
এর মানে সমানই হবে যদি তুমি সেম লাগাও। এই যে ই ই ই সবগুলো কিন্তু যদি আমরা ভিন্ন মানে লাগাইতাম, ধরো একটার মান হলো E1, আরেকটার মান E2, আরেকটার মান E3, তাইলে কিন্তু অন্য ব্যাপার হইতো। ওকে, তখন কিন্তু অন্য ব্যাপার হইতো, আমরা কিন্তু সেইটা আলোচনা করতেছি না, আমরা ধরে নিছি আপাতত যে সবগুলোর মান সমান। তাহলে সবগুলোর মান যদি সমান হয় তাহলে ই প্যারালাল যেটা সেটার মান কি হবে, ই এর মানের সমান হবে। ওকে, এবং এইখানে তুল্য রোধের মানটা কি হয় সেটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে আর পি বা আর ইকুইভ্যালেন্ট যেটা সেটার মানটা কি হবে বলো, সেইটার মানটা কি হবে? সেইটার মানটা হবে, এইটার মান তো ক্যাপিটাল আর আছেই তাই না, তাহলে আর এর সাথে বাকি অংশটুকু কি হইতাছে, যোগ হইতাছে। তাহলে এইগুলো আবার কি আছে, এই যে স্মল আর কি আছে, একটার সাথে একটা প্যারালাল প্যারালাল আছে না, এই একটা স্মল আর, তার সাথে এই একটা স্মল আর, তার সাথে আরো একটা স্মল আর, তার সাথে আরো একটা স্মল আর, এইরকম করে। তাহলে এরকম করে স্মল আর আছে কত সংখ্যক, এরকম করে স্মল আর আছে কিন্তু টোটাল এন সংখ্যক তাই না। তাহলে দেখো এই সবগুলো মিলে তোমার তুল্যরোধটা কত হয়, 1/r+1/r+1/r+ ডট 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 এইরকম। এরকম কত সংখ্যক আছে, এন সংখ্যক কিন্তু তাই না, আমি নাম্বার দিয়ে দিলাম এন সংখ্যক আছে এরকম। তাহলে এইগুলো সবগুলো যদি তুমি করো তাহলে দেখবা যে তোমার তুল্যরোধটা এন ডিভাইডেড বাই আর চলে আসতেছে, সরি আর ডিভাইডেড বাই এন চলে আসতেছে। ওকে, আর ডিভাইডেড বাই এন চলে আসতেছে। এটা আবার কিরকম হয় আমি জাস্ট একটু সিম্পলি বুঝাই। ধরো তুমি কি করলা, দুইটা 5 বা দুইটা 10 ওহম রেজিস্ট্যান্সের দুইটা রোধ কানেক্ট করলা, এটা হলো 10, এটাও হলো 10, তাহলে এটা রেজিস্ট্যান্স কত, 10 10 করে না, সংখ্যা আছে কয়টা, দুইটা। তাহলে এই যে সমান মানের রেজিস্ট্যান্স গুলো যদি তুমি প্যারালালি লাগাও তাহলে এটার তুল্য রেজিস্ট্যান্স কত হবে, 10/2 শেষ, 5। 10/2 যদি আমি 3টা লাগাইতাম তাহলে কিন্তু 10/3 হইতো, যদি 4টা লাগাইতাম 10/4, 5টা লাগাইলে 10/5 হইতো। বুঝতে পারছি? তাইলে আমাদের এখানে আর সংখ্যক, সরি আর রেজিস্ট্যান্সের এন সংখ্যক রোধ আছে প্যারালালি, তাহলে কি হবে, আর ডিভাইডেড বাই এন হবে তুল্য রোধটা। তাহলে আমার ফাইনালি আর ইকুইভ্যালেন্ট আসতেছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ডিভাইডেড বাই এন। ওকে, এই ব্যাপারটাকে বুঝি কিনা, ক্যাপিটাল আর প্লাস স্মল আর ডিভাইডেড বাই এন আসে। তাহলে আমার টোটাল যে তড়িৎ প্রবাহটা সেটা কি হবে, আমাদের যে টোটাল ইপি ছিল অর্থাৎ তড়িৎচালক বল ডিভাইডেড বাই আমাদের আসবে আর ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে দেখো আমাদের ইপি এর মান ছিল ই এর মানের সমান, আর ইকুইভ্যালেন্ট কি ছিল, ক্যাপিটাল আর প্লাস এন ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই স্মল এন, আর ডিভাইডেড বাই স্মল এন। ওকে, এই ব্যাপারটাকে বুঝি কিনা, ঠিক আছে? তাইলে আমরা যদি এটাকে একটু গুণ করে দিতাম এন দ্বারা তাহলে কি চলে আসতো দেখো, তাইলে কিন্তু ফর্মুলাটা চলে আসতো এইরকম যে এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস হলো স্মল আর। ওকে, এরকম চলে আসতো। এটুকু পর্যন্ত বুঝছি কিনা একটুখানি জানাও আমাকে কমেন্টে বা ইনবক্সে, একটুখানি জানাও যে ভাই এটুকু বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। উম আচ্ছা, এন দিয়ে গুণ দিলাম কেন, এইটাকে এই যে নিচে ভগ্নাংশ আছে না, এই যে এন দ্বারা ভাগ আছে না, দেখো এটাকে আমরা ভগ্নাংশটা রাখতে চাইতেছি না, এই কারণে কি করলাম, এই এনটাকে উপরে নিয়ে গেলাম আর নিচে এন দ্বারা গুণ করে দিলাম এরকম। জাস্ট এইখানে ভগ্নাংশটা না রেখে জাস্ট এটাকে একটু সাজাই লিখলাম আর কিছু না, ঠিক আছে, একটুখানি সাজাই লিখছি। আচ্ছা, এখন আসি আমরা মিশ্র সমবায়ে। তো মিশ্র সমবায়ের ব্যাপারটা আসলে কি, মিশ্র সমবায় বলতে কি বুঝাই, মিশ্র সমবায় বলতে আমরা যেটা বুঝাই সেটা হলো তোমার এখানে কোষের সমান্তরাল সমন্বয় থাকবে, আবার শ্রেণী সমন্বয় থাকবে। ঠিক আছে, তাহলে এইগুলো আসলে দেখতে কিরকম হবে, মানে তোমার একটা সারিতেও অনেকগুলো ব্যাটারি যুক্ত করা থাকবে, আবার অনেকগুলো সারি একটার সাথে একটা প্যারালালি যুক্ত করা থাকবে, অনেকগুলো সারি থাকবে অনেকগুলো কলাম থাকবে, সোজা কথা এরকম। তাহলে ধরে নিলাম আমাদের এন সংখ্যক সারি আছে আর এম সংখ্যক কলাম আছে। ওকে, এন সংখ্যক সারি আছে আর হলো তোমার সরি এম সংখ্যক আচ্ছা আমরা এম সংখ্যক কলাম ধরে নিই, ঠিক আছে, আমরা এখানে লিখে দিই যে এম সংখ্যক কলাম, এম সংখ্যক কলাম আছে। কলাম বলতে আচ্ছা কলাম না, আমরা একটা সারিতে ধরো এন সংখ্যক রেজিস্ট্যান্স আছে, একটা সারিতে এন সংখ্যক রেজিস্ট্যান্স আছে, সারিতে একটি সারিতে এন সংখ্যক রেজিস্ট্যান্স আছে, আবার কয়টা সারি আছে আমাদের টোটাল, এমটি সারি আছে। বুঝতে পারছি, এমটি সারি আছে, তো সারি আর কলাম কি সেটা আশা করি সবাই জানি বা বুঝি। তাহলে দেখো আমাদের শুরুতে এই একটা সারি নিলাম, এই
এরকম করে আমাদের ধরো এন সংখ্যক রেজিস্ট্যান্স আছে বা ব্যাটারি যুক্ত করা আছে একটার সাথে আরেকটা। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। ওকে, তো এই হলো আমাদের একটা সারি। ঠিক আছে, তাহলে একটা সারিতে আমাদের কতগুলা ব্যাটারি আছে? এন সংখ্যক ব্যাটারি আছে একটা সারিতে। আমাদের কতগুলো ব্যাটারি? এন সংখ্যক ব্যাটারি। এই যে এইটার মান হলো ই, এটার মান হলো আর, এটার মান হলো ই, এটার মান হলো আর ই আর, এইরকম করে। ওকে, তাহলে এই বরাবর কতগুলো আছে? এই বরাবর আছে আমাদের এন সংখ্যক। আবার এই একটা সারির মতো আমরা এম সংখ্যক সারি একটার সাথে একটা যুক্ত করছি। কিরকম ভাবে যুক্ত করব? এই যে প্যারালালি যুক্ত করব। এই যে এই ব্যাটারিটা, এখানে একটা রেজিস্ট্যান্স, এই একটা ব্যাটারি, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা ব্যাটারি, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা ব্যাটারি, একটা রেজিস্ট্যান্স। ওকে, এরকম আছে আমাদের এই পর্যন্ত। সেম ভাবে আরো কতগুলো লাগাই দেই এইরকম ভাবে। এই একটা আছে, এই একটা, এই একটা আছে, এই একটা আছে, এই যে এইরকম। ওকে, তাহলে এরকম আমাদের কত সংখ্যক আছে সারি, শ্রেণী? এরকম ভাবে কিন্তু শ্রেণীতে যুক্ত করা আছে আমার টোটাল এম সংখ্যক। ওকে, তাহলে এই বরাবর আছে আমাদের কয়টা কলাম, সরি কয়টা সারি? এম সংখ্যক সারি। আর কলাম হইলো, বা এই বরাবর যদি হিসাব করো তাহলে এন সংখ্যক কলাম আছে। এই ব্যাপারটুকু বুঝি কিনা বলো তো? মানে এটা আমাদের কিরকম কি হইলো? জাস্ট কি করলা, একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারি তুমি সারিতে যুক্ত করলা, এরপরে ওই সারিগুলোর মতো আরো অনেকগুলা সারি বানায় প্যারালালি যুক্ত করছো। ওকে, জাস্ট প্যারালালি যুক্ত করা হইলো। ঠিক আছে, এটুকু পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, ইপি ইকুয়াল টু ই হলো কেন? এটা যখন তুমি সমান, ও আচ্ছা, এটা তো সর্বোচ্চ তড়িৎ প্রবাহ চলে গেছে না? আচ্ছা সমস্যা নেই, এটা আমরা ই করব। আচ্ছা এখানে দেখো, এখানে যখন আমরা প্যারালালি লাগাইলাম তখন কি হলো? তখন এই যে সমান যদি তড়িৎচালক বল থাকে, এইটার মানও ই, এইটার মানও ই, এইটার মানও ই, তাইলে অ্যাকচুয়ালি তোমার দুই প্রান্তের তুল্য যে তড়িৎচালক বলটা সেটার মান সবসময় ই এর মানের সমানই হবে। ওকে, যদি সমান হয়, বাট যদি ভিন্ন ভিন্ন ভোল্টেজ হইতো তাইলে আসলে অন্য কাহিনী। ওকে, সেটা আজকে টপিক না, বা সেটা আজকে আমরা পড়াবো না। ভিন্ন ভিন্ন ভোল্টেজ যদি বা ভিন্ন ভিন্ন ভোল্টেজের ব্যাটারি যদি তুমি কানেক্ট করো তাহলে আসলে কি হবে সেটা আমরা আজকে পড়াবো না। ওকে, বাট যদি সমান তুল্য বা সমান তড়িৎচালক বিশিষ্ট হয় তখন কি হবে? এটার প্যারালালি যে ভোল্টেজটা সেটার মান ই এর সমানই হবে। আচ্ছা, একটা স্লাইড আমরা বাদ দিয়ে গেছি, সেটা পরবর্তীতে লেখা হয়েছে। ঠিক আছে, ওইটা আমরা দেখবো পরেরটায়। তাহলে এখানে আমাদের কোষের মিশ্র সমবায় সর্বোচ্চ তড়িৎচালক শক্তিটা না, বা সর্বোচ্চ তড়িৎ প্রবাহটা না। তাহলে এখন যদি আমরা এখানে একটা সার্কিট কানেক্ট করে দিই এরকম করে, এই যে ধরো এইটা হলো আমাদের সার্কিটটা, আহ এইটা হলো আমরা একটা সার্কিট কানেক্ট করলাম, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিলাম, এই পাশে যুক্ত করে দিলাম। ওকে, আর এই যে রেজিস্ট্যান্সের মানটা সেটার মান দিলাম ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মুখ্য বিষয়টা কি, বা আমাদের এখানে বের করতে হবে কি? এখানে বের করতে হবে আমাদের এই পর্যন্ত, বা এই যে বর্তনীটায় তোমার তড়িৎ প্রবাহের মান কত। ওকে, তড়িৎ প্রবাহের মান কত আমরা জাস্ট এইটা বের করব, অর্থাৎ আই এর মানটা বের করব। ঠিক আছে, ওকে। তাইলে এখন দেখি আমাদের এই যে সারিটা ছিল, এই সারিটায় আমাদের টোটাল রেজিস্ট্যান্সের মান কয়টা? এন সংখ্যক রেজিস্ট্যান্স আছে ওই সারিতে। আবার ওইরকম কলাম আছে কয়টা দেখো? এম সংখ্যক কলাম আছে। তাহলে একটা সারির জন্য আমাদের রেজিস্ট্যান্স গুলোর যোগফল কত? একটা সারিতে, একটি সারিতে আমি জাস্ট এরকম ভাবে লিখে দিই, একটি সারিতে টোটাল যে রেজিস্ট্যান্স গুলোর যোগফল, একটি সারিতে সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল কি হবে? এন আর, তাই না? আর প্লাস আর প্লাস আর প্লাস আর, সেরকম করতে করতে আমাদের কত আসলো? এন সংখ্যক যেহেতু আছে তাহলে হবে এন আর। আবার তোমার এখানে কলাম আছে কয়টা? কলাম আছে কয়টা? এম সংখ্যক কলাম, এম সংখ্যক, সরি এম সংখ্যক সারি। এই যে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, চারটা সারি, এরকম। তাহলে এম সংখ্যক সারিতে তোমার টোটাল যে রেজিস্ট্যান্সটা সেটা কত হবে? এম সংখ্যক সারিতে তোমার যে টোটাল রেজিস্ট্যান্সটা সেটা কত হবে সেটা একটু দেখি। তাহলে এম সংখ্যক সারিতে দেখো তোমার এরকম করে কি সবগুলা প্যারালাল না? তাহলে এইখানে আমাদের উপরের সারিতে যদি তুল্যরোধটা হয় এন আর, এর পরের সারিতে তুল্যরোধ কি? এন আর, এর পরের সারিতে তুল্যরোধ কি? এন আর, এরকম করে আসতেছে না? এন আর এন আর, এরকম করে, এরকম করে কত সংখ্যক? টোটাল এম সংখ্যক, তাই তো? এরকম করে কত সংখ্যক? টোটাল এম সংখ্যক আসতেছে।
তাইলে এখানে টোটাল যে আরপি এর মানটা বা এই সার্কিটটার বা এতগুলার সব মিলে যে আমাদের তুল্য রোধটা সেটা কত হবে, আরপি এর মানের সমান ধরে নিলাম। ওকে, আর পি এর মানের সমান দিলাম, তাহলে এম সংখ্যক সারির জন্য আমাদের কি হবে, আর পি এর যে মানটা হবে সেটা কত, সেটা হবে আমাদের একটার জন্য যে রেজিস্ট্যান্সটা ছিল এন আর ডিভাইডেড বাই আমাদের কতগুলা সারি ছিল, এম সংখ্যক সারি ছিল সেটা দ্বারা আমরা ভাগ করলাম। ওকে, বুঝতে পারছি না? আগেরটার মতোই, এই যে আগেরটা কি করছিলাম, আমাদের প্যারালালি কানেক্ট করা ছিল না, তাহলে প্যারালালি দেখো একটা রেজিস্ট্যান্স কত আর, আরেকটা রেজিস্ট্যান্স কত আর, আরেকটার কত আর, আরেকটার কত আর, তাহলে আমাদের এন সংখ্যক ছিল বিধায় আর ডিভাইডেড বাই এন করছিলাম। এখন এখানে আমাদের কি হয়েছে, প্যারালালি প্রতিটার সাথে এন আর যুক্ত করা, আর কয়টা সারি আছে, এম সংখ্যক সারি আছে, তাহলে এন আর কে আমরা এই যে এম দ্বারা ভাগ করলাম। ওকে, আগেরটার মতো, আগেরটা ছিল আর ডিভাইডেড বাই এন, এখন হলো এন আর ডিভাইডেড বাই এম। ওকে, আচ্ছা আই এর ডিরেকশন লোতে নাকি উপরে এটা না, মানে তুমি যে কোনো ডিরেকশনই দিতে পারো, ঠিক আছে। তুমি যদি উল্টা ভাবেও দাও একই কথা, যে ভাই আমি উপরের দিকে দিব, ঠিক আছে তাও দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা নিচের দিকে কেন দিতেছি, কারণ তোমার পজিটিভ যে ডিরেকশন গুলা সেইগুলো আসলে এই মাথায় লাগানো, তাইলে অ্যাজ ইউজুয়ালি তোমার কারেন্ট প্রবাহগুলো এই দিকেই হওয়ার কথা, এই যে এই দিকে কারেন্ট প্রবাহিত হওয়ার কথা, এই দিকে কারেন্ট প্রবাহিত হওয়ার কথা, কেন, কারণ তোমার ব্যাটারির পজিটিভ প্রান্তগুলো এই পাশে লাগানো, দেখো এই যে পজিটিভ প্রান্তগুলো এক পাশে লাগানো, সবই হলো এই যে বাম দিকে, পজিটিভ প্রান্তগুলো সবগুলোই বাম দিকে, তাহলে কি হবে, বাম দিক থেকে তড়িৎ প্রবাহিত হয়ে ডান দিকে ঘুরে আসবে না, তাহলে তোমার তড়িৎ প্রবাহটা এই যে নিচের দিকেই যাচ্ছে এখানে, ঠিক আছে, বা এখানে নিচের দিকেই যাচ্ছে। বুঝতে পারছি? ওকে, তাহলে এইটা পাইলাম কি আমরা, টোটাল যে রেজিস্ট্যান্সটা বা টোটাল যে তুল্য রেজিস্ট্যান্সটা সেটার মান। তাহলে এখন দেখি আমরা টোটাল বর্তনীর যে তুল্য রোধের মানটা, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট যেটা, সেটার মান কি হবে, আমাদের এই যে ব্যাটারি সম্বলিত যতটুকু সার্কিট সেইটার তুল্য রোধের মান পাইছি আমরা আর পি, আর বাকি ওই একটা ক্যাপিটাল আর আছে, তাহলে কি হবে, ক্যাপিটাল আর প্লাস আর পি, এটা হলো আমাদের টোটাল তুল্য রোধ। তাহলে এটা সমান কি লেখা যায়, ক্যাপিটাল আর প্লাস এন আর ডিভাইডেড বাই এম। এই এম এর মানটা কি, এম এর মানটা হলো আমাদের সারি ছিল কয়টা, আর এন এর মানটা কি, এন এর মানটা ছিল একটা কলাম, কয়টা কলাম ছিল, তাই না, কয়টা কলাম ছিল সেটা। তাহলে এখন আমরা দেখি যে আমাদের টোটাল আই এর মান কত, বা আমাদের এখানে এই সার্কিটটায় কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আই ইকুয়াল টু কি বলা যায়, আমাদের টোটাল যে পরিমাণ তোমার ই এর মান ছিল, বা টোটাল যতটুকু তড়িৎচালক বল ছিল, তাই তো। তাহলে এখানে দেখো একটার জন্য তোমার তড়িৎচালক বল কত, একটা সারির জন্য, একটা সারির জন্য তড়িৎচালক বল কত হবে, এন ই হবে না। তাহলে আমাদের এখানে টোটাল ই বলতে পারি কি, ই ইকুয়াল টু বা ইপি বা ই মিক্স বলতে পারি, ই এম ধরে নিলাম। ওকে, ই এম ইকুয়াল টু বলা যায় কি, ই এম ইকুয়াল টু বলা যায় তোমার এন ইন্টু ই। ওকে, এন ইন্টু ই, এটা কিন্তু ইম্পর্টেন্ট আসলে, এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট কেন, কারণ দেখো তুমি যখন সারিতে যুক্ত করছিলা, এই যে যখন আমরা শুধুমাত্র সারিতে যুক্ত করছি দেখো, বা শ্রেণীতে যুক্ত করছি, তখন কি হয়েছে, এন ই হয়েছে। ওকে, এখন এইরকম যদি অনেকগুলো সারি একটার সাথে একটা যুক্ত করো, তাইলে কি হয়ে যাবে, আমাদের মিশ্র হয়ে যাবে না। কিন্তু দেখো যখন আমরা আবার প্যারালালি লাগাইছিলাম তখন কি হয়েছে, ওই যে যতগুলাই লাগাই না কেন সবগুলা মিলে আমাদের ই পরিমাণই হয়েছে, কিন্তু এখন দেখো আমাদের একটা সারিতে কত, এন ই, তাইলে আমাদের মিশ্রটার যে তুল্য ই এর মানটা বা ই এম এর মানটা সেটা কি হবে, এন ই এর সমান হবে। ওকে, তাহলে আমাদের আই ইকুয়াল টু কি হবে, এন ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে এন ই এর মান তো এন ই, আর আর ইকুইভ্যালেন্টের মানটা কত ছিল, আর ইকুইভ্যালেন্টের মানটা ছিল ক্যাপিটাল আর প্লাস স্মল এন স্মল আর ডিভাইডেড বাই এম। ওকে, তাহলে আমরা এম দিয়ে যদি উপরে গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, তাহলে উপরে চলে আসবে দেখো এম এন সাথে একটা ই গুণ ডিভাইডেড বাই এম ইন্টু ক্যাপিটাল আর প্লাস এন ইন্টু স্মল আর। ওকে, তাহলে এখানে এম এর সংখ্যাটা হইলো তোমার কতগুলো সারি আছে, আর এন হইলো তোমার কতগুলো কলাম আছে। এন এর মানটা হলো আমাদের কলাম সংখ্যা, এন এর মান বলতে পারি কলাম সংখ্যা, কলাম সংখ্যা, আর এম হলো আমাদের সারি। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝছি কিনা বলো, যে আমাদের তড়িৎ প্রবাহের মানটা কত হবে। ঠিক আছে,
আচ্ছা, এখন এইখানে যে ব্যাপারটা সেটা হলো, দেখো তোমার যখন তুমি n সংখ্যক কলাম আর m সংখ্যক সারি যুক্ত করছো, তখন অ্যাকচুয়ালি তোমার কয়টা ব্যাটারি যুক্ত করতে হয়েছে সেটা কি তুমি বের করতে পারবা? n সংখ্যক সারি আর n সংখ্যক কলাম লাগাইছি আমরা, তাই না? তাহলে অ্যাকচুয়ালি ব্যাটারি সংখ্যা কয়টা হবে? ব্যাটারি সংখ্যা যদি n হয়, ব্যাটারি সংখ্যা এখানে আমরা লিখে দেই, ব্যাটারি ব্যাটারি সংখ্যা ব্যাটারি সংখ্যা কত? n n ইকুয়াল টু কত হবে? m ইনটু n। ওকে, তার মানে এই যে উপরে যেটা পাইছি আমরা n ইনটু m, সেটার গুণফলটা অ্যাকচুয়ালি কি? ব্যাটারি সংখ্যা বা ক্যাপিটাল n দ্বারা আমরা প্রকাশ করি এটাকে। তাহলে উপরে আসলো ক্যাপিটাল n e ডিভাইডেড বাই m, সাথে হলো ক্যাপিটাল R প্লাস n ইনটু স্মল r। ওকে, এই হলো ফর্মুলাটা। আচ্ছা, ই এমটা বুঝি নাই, তাই তো? ই এমটা হলো আমাদের এই যে ব্যাটারিটার সাথে যখন আমরা যুক্ত করছি, আমি আবার একটা নতুন স্লাইড নিয়ে একটু দেখাই। ধরো এই যে আমরা এখানে কি করলাম, অনেকগুলা ব্যাটারি একটার সাথে একটা যুক্ত করা, এরকম করে এই যে জাস্ট শ্রেণীতে যুক্ত করা। তাহলে এটার মান হলো ই, এটার মান হলো ই, এটার মান হলো ই, এটার মান হলো ই। তো এরকম কয়টা আছে? এন সংখ্যক আছে। তাহলে যদি এন সংখ্যক হয়, তাহলে এই দুই প্রান্তের তোমার তুল্য তড়িৎচালক বলটা কত? এই দুই প্রান্তের মাঝখানে কিন্তু আরো আছে, মাঝখানে কিন্তু আরো আছে, এখানে বুঝলাম মাঝখানে আরো অনেকগুলো আছে। ওকে, এন সংখ্যক আছে। তাহলে এখানে টোটাল এই যে দুই প্রান্তের তুল্য তড়িৎচালক বলের মানটা কি? এন ই এর সমান হবে না বলো তো, এই দুই প্রান্তের? তাহলে এখন যদি তুমি সেম এই এন ই এর মতো আরো অনেকগুলো প্যারালালি লাগাই দাও, এই যে এই প্রান্তে কি করলা তুমি, এই সেম এন ই এর মতো আরো অনেকগুলো প্যারালালি লাগাইলা, তাহলে কি এন ই এর ভোল্টেজটা চেঞ্জ হবে? এন ই এর ভোল্টেজটা কি চেঞ্জ হবে? বলো, হবে না। কেন হবে না? কারণ অলরেডি আমরা কিন্তু দেখে আসছি যে তোমার এরকম ই তড়িৎচালক বল বিশিষ্ট যদি তুমি অনেকগুলো প্যারালাল লাগা, আচ্ছা ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স দেখাইছি কেন, ব্যাটারি যদি আমরা অনেকগুলো লাগাই, এই যে একটার সাথে একটা প্যারালালি লাগাইলাম অনেকগুলো ব্যাটারি, তাহলে কি হবে? এই যে এরকম আরো কিন্তু অনেক আছে, এন সংখ্যক আছে। তাহলে কি হবে? এই দুই প্রান্তের যে তুল্য তড়িৎচালক বলটা সেটার মান কিন্তু ই এর সমানই হবে। তাহলে যে প্রতিটা সারির জন্য তোমার হলো কি এন ই, এইটার জন্য কি এন ই। তাহলে এন ই গুলো আমরা কি করছি, এবার প্যারালালি লাগাইছি না? এরকম কিন্তু আরো অনেকগুলো আছে, এন সংখ্যক আছে। ওকে, সরি, এম সংখ্যক আছে। তাহলে এই যে এন ই, এইটারও এন ই, এইটারও এন ই, এর পরেরটাও এন ই হবে। তাহলে এতগুলো তুমি যখন প্যারালালি লাগাবা, তখন তোমার এইখানে তুল্য যে তড়িৎচালক বলটা সেটার মান কি হবে? এন ই এর সমানিত হবে। বুঝতে পারছি তাসান? একটু বলো বুঝতে পারছি কিনা। এন্ড সেইটার মানটাই আমরা বুঝাইছি যে ইএম, ইএম দ্বারা কি বুঝাইছি? এম সংখ্যক সারি মিলে আমার টোটাল যে তুল্য তড়িৎচালক বলটা হয়েছে বা তুল্য তড়িৎচালক শক্তিটা হয়েছে। ওকে তাসান, বুঝছি কিনা একটু বলো। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা একটা জিনিস দেখি যে এখানে কোষের মিশ্র সমবায়ে, আমরা প্রিভিয়াস স্লাইডটাই চলে যাই, এখানে আমরা এটা ইউজ করি, কোষের মিশ্র সমবায়ে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম, কোষের মিশ্র সমবায়ে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আই। ওকে, কোষের মিশ্র সমবায়ে ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ বা ম্যাক্সিমাম আই, এটা আমরা এখানে লিখি ম্যাক্সিমাম আই, এটা আমরা এখানে লিখি। ওকে, তাহলে ম্যাক্সিমাম আইটা কিভাবে বের করা যায় সেটা আমরা একটু দেখি। তাহলে দেখো, আমাদের আগে তড়িৎ প্রবাহটা কি ছিল? আই ইকুয়াল টু এম এন ই ডিভাইড বাই এন আর প্লাস এম আর, এরকম ছিল, তাই না? তাহলে আই ইকুয়াল টু, আমরা মানটা একটু লিখি, আই ইকুয়াল টু এম এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস হলো এন আর। ওকে, এইটুকু পর্যন্ত তো সবাই জানি, তাই তো? এখন দেখো এখানে আমাদের হরের মানটা কি আছে, একটু দেখি হরের মানটা কি আছে। হরের মানটা আছে, দেখো আমাদের এখানে যে রেজিস্ট্যান্সটা, এইটাই তো হরের মান। তাইলে রেজিস্ট্যান্সের মান বা আর ইকুইভ্যালেন্টের মানটা কি? আর ইকুইভ্যালেন্টের মানটা হলো এম আর প্লাস হলো এন আর। তাহলে এই জিনিসটাকে আমরা একটুখানি ঝামেলা করব। ঝামেলাটা কি? এটাকে আমরা একবার বর্গ করব, প্লাস হলো আবার বর্গমূল করে বর্গ করব। তাহলে কিরকম হয়? রুট ওভার এম আর, তার আবার স্কোয়ার করলাম, প্লাস রুট ওভার এন আর, তার আবার স্কোয়ার করলাম। ওকে, কোনো কিছু তো বেশি লিখি নাই, তাই না? ঠিক আছে কিনা? তাইলে এই জিনিসটাকে আমরা কি করতে পারি?
দেখো এটাকে কিন্তু আমরা একটা সূত্রে নিতে পারি, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি ছিল? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই তো? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বুঝতে পারতেছি কিনা তোমরা একটু নাড়াচাড়া দিও, ঠিক আছে? না বুঝতে পারলেও বইলো, বুঝতে পারলেও বইলো। তাহলে রুট ওভার কি আসতেছে? রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর তার হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি আসবে? 2 × ab। তাহলে এ বি মানে হলো এই দুইটার গুণফল অ্যাকচুয়ালি। তাহলে এম এন এম এন আর ক্যাপিটাল আর আর স্মল আর, এইগুলা গুণ। ওকে, ঠিক আছে? তাহলে আমরা আই বা আই এর মানটা এটাই তো লিখতে পারি। তাহলে আই ইকুয়াল টু কত আসে বলো তো? আই এর মানটা আমরা ফর্মুলাটা একটু সাজিয়ে লিখি। এম এন ই ডিভাইডেড বাই রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর তার হোল স্কোয়ার প্লাস 2 √ এম আর রুট ওভার এন আর, তাই তো? এরকম ভাবে লিখতে পারি না বলো আই এর মানটা? ক্লিয়ার? ওকে, তাইলে আমাদের এখানে বের করতে হবে কি? বের করতে হবে আই এর ম্যাক্সিমাম মানটা কত হইতে পারে। তাহলে আই এর ম্যাক্সিমাম মান হবে যখন তোমার হরের মানটা মিনিমাম হবে, তাই না? হরের মানটা কোনটা? আমাদের নিচে যেটা আছে সেইটার মান যদি সর্বনিম্ন হয়। তাহলে দেখো এখানে আমাদের এম আর এন স্মল আর কোনোটাই তো শূন্য না। তাহলে যদি শূন্য না হয় তাহলে কোন অংশটুকু আমাদের শূন্য হওয়া পসিবল? এই যে এই অংশটুকু আমাদের শূন্য হওয়া পসিবল না, বলো? এই অংশটুকু আমাদের শূন্য হইতে পারে যেহেতু মাঝখানে একটা বিয়োগ আছে, তাই তো? তাহলে আমাদের যদি আই এর মানটা ম্যাক্সিমাম হইতে হয়, যদি আই এর মানটা ম্যাক্সিমাম হইতে হয় তাহলে কি হইতে হবে? তাইলে যে শর্তটুকু লাগবে, এই যে এইটুকুর মানটা যদি 0 হয় তার মানে কি আমাদের হরের মানটা অ্যাকচুয়ালি ক্ষুদ্রতম একটা মান পাবো বা ছোট একটা মান পাবো, তাই না? তাইলে আমরা আই এর মানটা ম্যাক্সিমাম হওয়ার জন্য আমাদের কি হইতে হবে? রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর এইটা সমান 0 হইতে হবে আসলে। ওকে, তাইলে আমাদের কি আসে এখান থেকে? এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো স্মল এম আর ইকুয়াল টু এন ইন্টু স্মল আর। ওকে, ওকে, তাহলে ক্যাপিটাল আর এর মানটা কত হয় একটু দেখো তো। ক্যাপিটাল আর এর মানটা আসে আমাদের এন আর ডিভাইডেড বাই এম। অর্থাৎ তুমি বাহিরে যে রেজিস্ট্যান্সটা লাগাইছিলা, এই যে এইখানে আমরা যে রেজিস্ট্যান্সটা লাগাইছিলাম, এই রেজিস্ট্যান্সটার মান যদি আমাদের এন আর ডিভাইডেড বাই এম এর সমান হয় তাইলে কি হবে? তোমার তড়িৎ প্রবাহটা ম্যাক্সিমাম হবে। ওকে, তাইলে কি হবে? তাইলে আমাদের তড়িৎ প্রবাহটা কিন্তু ম্যাক্সিমাম হবে। এবং আই ম্যাক্স এর মানটা কত সেটা আমরা একটু হিসাব করে দেখি। তাহলে এটা হলো কি? এটা হলো আমার শর্ত। এই শর্তে আমার কি হবে? এই শর্তে আমার তড়িৎ প্রবাহটা ম্যাক্সিমাম হবে। তাইলে আমাদের ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহটা কত সেটা আমরা লিখি। আই ম্যাক্স, তাহলে আই ম্যাক্স সমান কত? এইটুকু তো আমরা শূন্য ধরেই নিছি অলরেডি, এইটুকু হলো শূন্য। তাহলে আই ম্যাক্স এর মান কি থাকে? এম এন ই ভাগ হবে নিচে এই অংশটুকু। এই অংশটুকু কি আছে? ওই অংশটুকু আছে 2 √ এম আর রুট ওভার এন আর। ওকে, এরকম আছে। তাহলে এখন যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো নিচে আছে কি? রুট ওভার এম রুট ওভার এন, সেগুলো আমরা যদি উপরে কাটাকাটি করে দিই তাহলে কি চলে আসে আসলে? তাইলে তোমার ফর্মুলাটা আসলে কিরকম চলে আসবে? আচ্ছা, এখানে আরো একটা জিনিস কিন্তু বসাই দিই, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো, তাহলে এখানে যে শর্তটা আমরা পাইছি সেটাও কিন্তু এখানে বসাইতে পারি না? এই যে এম আর ইকুয়াল টু কি? এন আর। তাহলে এখানে এম আর এর মানটা কি আসবে? এন আর এর সমান আসবে। তাহলে এখানে আসলো এম এন ই ডিভাইডেড বাই কি আসে? 2 × রুট ওভার এন আর রুট ওভার এন আর। ওকে, এরকম চলে আসে। তাহলে ফাইনালি আমার ফর্মুলাটা কি চলে আসে? ফাইনালি আমার ফর্মুলাটা চলে আসে এম এন ই ডিভাইডেড বাই 2 × n × r। তাহলে এই যে এন এন কাটাকাটি চলে গেল, এন এন কাটাকাটি চলে গেল। তাহলে আই ম্যাক্স এর মানটা আমাদের ফাইনালি কি আসে? আই ম্যাক্স এর যে ফাইনালি মানটা চলে আসলো, আই ম্যাক্স অর্থাৎ আমি ম্যাক্সিমাম যে তড়িৎ প্রবাহটা পাবো সেটার মান হবে এম ইন্টু ই
ডিভাইডেড বাই আমাদের 2 ইনটু স্মল আর। ওকে, অর্থাৎ দেখো আই ম্যাক্স এর সাথে কিন্তু আমার বহির্বর্তনীতে বা বাইরে আমি কতটুকু রেজিস্ট্যান্স যুক্ত করছি এর সাথে কিন্তু কোনো রিলেশন নাই এইখানে। কিন্তু তুমি কিন্তু এখানে রিলেশনটা বসাইতে পারবা কিভাবে দেখো, তোমার এইখান থেকে যদি তুমি সম্পর্কটা আনতে চাও কিরকম আসে দেখো তো, এম বাই এন বা এম বাই আর, সেটা কত আসে, এম বাই আর ইকুয়াল টু আসবে তোমার এন বাই ক্যাপিটাল আর, তাই না, এন বাই ক্যাপিটাল আর। তাহলে এই যে এখানে তুমি এম বাই আর সেটার মানও তুমি এখানে বসাই দিতে পারবা। এই পাশে চলে আসি আমরা, তাহলে আই ম্যাক্স সেটার আরো একটা ফর্মুলা হইতে পারে, সেটা কি, সেটা হবে এন ই ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই 2 ইনটু ক্যাপিটাল আর, এরকম। ওকে, তাইলে আমরা দেখো আই ম্যাক্স এর দুইটা ফর্মুলা পাইলাম, প্লাস তোমার ম্যাক্সিমাম আই কখন হবে সেটার জন্য আর এর একটা শর্ত পাইলাম, তাই তো। এই কাহিনীটুকু বুঝছি কিনা বলো, খুব সিম্পল একটা জিনিস কিন্তু, জাস্ট কি করলাম আমরা শুরু থেকে আবার একটু দেখাই, যে আই এর জিনিসটা লিখলাম বা আই এর যে ফর্মুলাটা আমরা পাইছি সেটাই লিখছি। এখন আমাদের আই এর মানটা ম্যাক্সিমাম হবে কখন, যখন তোমার হরের মানটা বা নিচে যেটা আছে সেইটার মানটা মিনিমাম হবে, তাই না। এইটার মানটা যদি ছোট হয়, মানে তুমি ছোট একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে যদি ভাগ করো, তাহলে কি হবে, সংখ্যাটা বড় একটা ফল পাবা না, বা বড় একটা মান পাবা। তাহলে আমাদের এই নিচেরটা যদি আরো ছোট করি, আরো ছোট করি, তাহলে কি হবে, বা নিচের যে হরটা আছে সেটাকে আমরা যদি মিনিমাম করতে পারি, তাহলে আমাদের আই এর মানটা ম্যাক্সিমাম হবে। তো সেটা করার জন্য আমরা এখানে একটু কাহিনী করলাম। কাহিনীটা কি, এখানে একবার বর্গ করলাম বা বর্গমূল করলাম, তারপর আবার বর্গ করে দিলাম, সেটাকে একটু ফর্মুলায় নিলাম। ওকে, এরপর জাস্ট এই মানটাই এখানে লিখে ভাগ করে দিলাম। তাহলে এখন আমরা এখানে দেখতে পাই যে কখন আমাদের আই এর মানটা ম্যাক্সিমাম হবে, যদি আমাদের নিচের যে হরটা আছে সেটার মানটা মিনিমাম হয়। তাহলে মিনিমাম কখন হবে, যখন এই পার্টটুকু বাদ হয়ে যায়, বাকি পার্টটুকু তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, বাদ দেওয়ার কোনো সুযোগ আছে, সুযোগ নাই। তাহলে আমাদের প্রথম যে পার্টটুকু আছে সেই পার্টটুকু বাদ কিভাবে দিতে পারি, ওই পার্টটুকু যদি শূন্য হয়ে যায় তখনই বাদ চলে যেতে পারে। তাহলে শূন্য হবে কখন, আমরা সেটাই লিখছি যে আই যদি ম্যাক্সিমাম হইতে হয় তাহলে কি হইতে হবে, তাহলে যে এই পার্টটুকুর মান শূন্য হইতে হবে। তাহলে শূন্য হলে কি হবে, ক্যাপিটাল আর এর সাথে এম গুণ ইকুয়াল টু কি হবে, স্মল এন ইনটু স্মল আর, এটা হবে। তাহলে ক্যাপিটাল আর এর একটা মান পাইলাম, সেটাই হলো আমাদের শর্তটা। ওকে, যে এই শর্তে তোমার কি হবে, তুমি আই এর একটা ম্যাক্সিমাম মান পাবা। এরপরে আমরা জাস্ট আই এর মানের মধ্যে ওইটা বসাইছি, তাহলে আমরা কি পাইলাম, আই এর একটা ম্যাক্সিমাম মান পাইলাম। বুঝছি ব্যাপারগুলো, একটুখানি বলো। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। এই তো মিরাজুল, তারপরে খাদিজা, দুইজনে ক্লিয়ার বলছে অলরেডি। ভালো, খুবই ভালো, নাইস। বাকিরা বলো, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে বইলো, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এটাও তো অলরেডি আমরা পড়াই ফেলছি, তাই না, কোষের মিশ্র সমবায় সর্বোচ্চ তড়িৎ, এটা পড়াই ফেলছি। এরপর আমরা এখানে দেখি একাধিক একই মানের কোষ ব্যবহার করে একটি সার্কিট তৈরি করা হলো। আচ্ছা, হলো লিখছে, হলো, ঠিক আছে, একটা সার্কিট তৈরি করা হলো। কোষগুলোর অভ্যন্তরীণ রোধ যদি সার্কিটের নোড রোধ থেকে অনেক বেশি হয়, তাহলে কোষের শ্রেণী ও সমান্তরাল সমবায়ের মধ্যে কোনটায় কারেন্টের মান বেশি পাওয়া যাবে বা কারেন্টের মান সর্বোচ্চ পাওয়া যাবে। আচ্ছা, কখন এমই আর কখন এনই ইউজ করবা, ওইটা আসলে তোমার উপরে ডিপেন্ড করবে, যে তুমি এইখানে এই যে এটার কথা বলতেছো তো, এই যে এখানে তাহসান, তাই তো, এই যে এন ইটা কখন ইউজ করবা আর কখন এম ই ইউজ করবা, তাই তো। যখন তুমি দেখবা যে তোমার অভ্যন্তরীণ রোধের মানটা দেওয়া আছে, এই যে অভ্যন্তরীণ রোধের মানটা যদি দেওয়া থাকে, তখন তুমি সারির সংখ্যাটা ইউজ করবা। এম কিন্তু আমাদের সারির সংখ্যা ছিল, তাই না, এম ছিল আমাদের সারির সংখ্যা। বাট যদি তোমার দেখবা যে বহির্বর্তনীর রোধের মানটা দেওয়া আছে, তখন তুমি এই যে সারির তে কয়টা কলাম ছিল সেটা তুমি ইউজ করবা, বা এন এর মানটা ইউজ করবা। বুঝছো তাহসান? ওকে, তাইলে আমাদের আগের স্লাইড গুলো আবার একটু দেখে আসি। সেটা হলো যে কোষের শ্রেণী সমবায় আমাদের ফর্মুলাটা কিরকম ছিল, একটু দেখো, সবাই একটু ভিজুয়ালাইজ করো, যে আই এর মানটা ছিল কি এন ই ডিভাইড বাই আর প্লাস এন আর। ওকে, আর সমান্তরাল যখন করছি তখন কি ছিল, আই ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর। তাহলে আমরা এখানে লিখি যে যখন আমরা সমান্তরাল করছিলাম, যখন ছিল আমাদের সমান্তরাল বা শ্রেণী,
যখন আমরা শ্রেণীতে ব্যাটারিগুলো যুক্ত করছিলাম তখন। আর এই পাশে আমরা লিখবো সমান্তরাল যখন করছিলাম। ঠিক আছে, সমান্তরাল। সমান্তরাল যখন ছিল তখন কিরকম ছিল। তাহলে যখন আমাদের শ্রেণীতে ছিল তখন আই এর মানটা কি ছিল? যখন শ্রেণীতে ছিল তখন আই এর মানটা ছিল এন ই ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই আর প্লাস এন আর, এরকম ছিল। আর যখন আমাদের সমান্তরালে ছিল তখন কি ছিল? আই ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস স্মল আর, এরকম ছিল। তাহলে আমাদের প্রশ্নটায় কি বলছে? কোষগুলোর অভ্যন্তরীণ রোধ যদি সার্কিটের নোড রোধ থেকে বেশি হয়, তাহলে অভ্যন্তরীণ রোধের মানটা কি? এখানে অভ্যন্তরীণ রোধের মানটা হলো তোমার ক্যাপিটাল আর এর চেয়ে বেশি। তাহলে কোষের শ্রেণী ও সমান্তরাল সমবায়ের মধ্যে কোন সমবায়টা সর্বোচ্চ কারেন্ট পাওয়া যাবে? এখানে বলছে কি বলো? এখানে বলছে কোষের অভ্যন্তরীণ রোধ, এই যে অভ্যন্তরীণ রোধ অর্থাৎ স্মল আর যদি নোড রোধ থেকে অনেক বেশি হয়। বুঝতে পারছি? তাহলে এই যে স্মল আর এর মানটা কি হয়েছে আমাদের সার্কিটের বাইরে যে ক্যাপিটাল আরটা ছিল তার থেকে বড়। আবার তোমরা ভাইবো না যে এখানে ক্যাপিটাল আর এর মানটা সবসময় বড়, যেহেতু বড় হাতের আর লিখছি তার মানে এটার মান বড় হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, ছোট হাতের আর মানে যে আর এর মান ছোট হবে এরকম কিন্তু না। এটার মান বড় হইতেই পারে, এটার মান ছোট হইতেই পারে। ওকে, তাইলে আমাদের কোন সার্কিটটা ইউজ করা সবচেয়ে এফিসিয়েন্ট হবে যেন আমরা ম্যাক্সিমাম আই এর মানটা পাই? তাহলে দেখো, যেহেতু আমাদের আর এর মানটা অনেক বড়, তাহলে আর কে যদি আমরা এন সংখ্যক দিয়ে গুণ করি বা এন দিয়ে গুণ করি, তাহলে কি হয় বলো? তাহলে কি হয়? তাইলে এখানে আমরা আই ম্যাক্স এর মান কত পাই বলো? আই ম্যাক্সিমাম যে মানটা পাবো সেটা কত হবে? এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু এখানে আর এর মানটা অনেক বড়, ঠিক আছে, স্মল আর এর মানটা অনেক বড়, তাহলে আমরা আই ম্যাক্সিমাম মানটা পাবো এন ই ডিভাইডেড বাই এন আর। ওকে, এন আর কেন পাবো? এন আর পাবো কেন? কারণ আর প্লাস এন আর এইটা আমরা প্রায় সমান লিখতে পারি যে এন আর এর সমান। কেন সমান? কারণ স্মল ক্যাপিটাল আর এর মানটা অনেক ছোট, তাই না? এই যে এই ক্যাপিটাল আর এর মানটা এন আর এর চেয়ে অনেক ছোট, তাইলে আমরা কি লিখতে পারি? এটা প্রায় সমান হলো এন আর এর সমানই। ওকে, তাহলে এখানে এন এন কাটাকাটি চলে গেল, তাহলে এখানে অ্যাকচুয়ালি আই ম্যাক্স এর মানটা হয় ই ডিভাইডেড বাই আর। ওকে, তাইলে দেখো আমরা যখন শ্রেণীর সমবায়ে যাব তখন কি হবে? তোমার ম্যাক্সিমাম আই পাবো ই ডিভাইডেড বাই স্মল আর। বাট যদি আমরা সমান্তরাল সমবায়ে যাই তখন আসলে কি হয় দেখি তো? তখন কি হলো? তখন দেখো তোমার এখানে এন আর প্লাস আর সেটা সমান কি লিখতে পারো? সেটা সমান কিন্তু তুমি স্মল আর লিখতে পারো। কারণ কি, যে তোমার এই মানটা যেহেতু ছোট, এই মানটা কি ছোট, যেহেতু ছোট তাহলে এটুকু তুমি বাদ দিয়ে দিতে পারো। যেহেতু তোমার আর এর মানটা অনেক অনেক ছোট, কেন? কারণ স্মল আর এর মানটা অনেক বড়। ওকে, এটুকু পর্যন্ত বুঝি কিনা? তাহলে আই ম্যাক্স এর মানটা কত হবে? আই ম্যাক্স এর মানটা হবে এন ই ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে এখন বলো কোন ক্ষেত্রে আমাদের আই ম্যাক্স এর মানটা বেশি? আমাদের এইটা ধরলাম প্যারালাল অর্থাৎ আই ম্যাক্স প্যারালাল, আর এইটা ধরলাম আই ম্যাক্স সিরিজ। ওকে, তাহলে আমাকে একটু বলো যে ভাই আই ম্যাক্স প্যারালালটা বড় নাকি আই ম্যাক্স সিরিজটা বড়? এই যে অলরেডি মোহাম্মদ আনাস কিন্তু অ্যান্সার আমাদের বলে দিছে, তারপরে মিরাজুল ইসলামও কিন্তু অ্যান্সার আমাদের বলে দিছে। সেটা কি? সেটা বলছে প্যারালাল। কেন প্যারালাল? দেখো ও কিন্তু দেখেই বুঝতে পারছে যে এখানে আই ম্যাক্স প্যারালালের মান বড়। তাহলে আমাদের এখানে বলছে কোন শ্রেণী কোন সমবায়ে তোমার কি হবে? কারেন্টের মানটা সর্বোচ্চ হবে। তাহলে এখানে এই দুইটার মধ্যে বড় কোনটা? এই দুইটার মধ্যে বড় হলো আই ম্যাক্স প্যারালাল। আই ম্যাক্স প্যারালাল কি আমার বড় আই ম্যাক্স সিরিজের চেয়ে, তাই না? তাহলে যেহেতু আমাদের সর্বোচ্চ কারেন্ট লাগবে, তাহলে প্যারালালটায় আমরা সর্বোচ্চ কারেন্ট পাইতেছি। তাহলে কি হবে? অ্যাকচুয়ালি আমাদের এটা একটা সমান্তরাল সার্কিটে যুক্ত করতে হবে। ওকে, বাকি সবাই বুঝতে পারছি কিনা? এই জিনিসটা কিন্তু বেশ ভালো একটা জিনিস বা মজার একটা জিনিস। তোমার কাছে এরকম যদি অনেকগুলো ব্যাটারি থাকে তাহলে তুমি কিভাবে একটার সাথে একটা কানেক্ট করে ম্যাক্সিমাম আউটপুটটা পাইতে পারো, ম্যাক্সিমাম কারেন্ট পাইতে পারো, সেটা কিন্তু তুমি এইভাবে হিসাব নিকাশ করে বের করতে পারবা। ওকে, ব্যাটারি কিন্তু একটার সাথে একটা লাগাইলেই হয় না। ওকে, ব্যাটারি কিন্তু একটার সাথে একটা লাগাইলেই হয় না, মানে কিভাবে লাগাইতে হবে, শ্রেণীতে লাগাবো নাকি সিরিজে লাগাবো, এটা আসলে ম্যাটার করে। বুঝতে পারছি? তাহলে এই হলো আমাদের এখানের কাহিনী।
এরপরটা দেখি এখানে কি আছে। তাহলে আমরা একটু সামারাইজ করি আসলে আমরা এখানে কি পড়লাম বা কি কি জানলাম। তাহলে দেখো প্রথমটাই হলো যে একটি ব্যাটারির জন্য আমাদের কি হয়, I ইকুয়াল টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর, এটা হয়। এবং এখানে যদি আমাদের ক্যাপিটাল আর এর মানটা অনেক বড় হয়, আর এর মানটা অনেক যদি বড় হয় এবং স্মল আর এর যে মানটা সেটা যদি শূন্যর সমান হয় বা অনেক ছোট হয় বা শূন্যের কাছাকাছি হয়, তাহলে আমাদের আই ইকুয়াল টু কি হবে, ই ডিভাইড বাই আর। এন্ড এখানে যদি আর এর মানটা অনেক বড় হয়, অর্থাৎ তোমার অভ্যন্তরীণ রোধ যদি বড় হয় তোমার বাইরের সার্কিটের রোধের চেয়ে, তাহলে কি হবে, আমরা বড় হাতের আরটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে বড় হাতের আরটা বাদ দিয়ে দিলে ই ডিভাইডেড বাই স্মল আর বা ছোট হাতের আর এরকম হবে। এখন যদি সিরিজে n সংখ্যক ব্যাটারি কানেক্ট করি তাহলে ফর্মুলাটা কিরকম হবে, এন ই ডিভাইড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এইটুকু তো বুঝি। এন্ড এইখানে যদি শর্তানুযায়ী ক্যাপিটাল আর এর মানটা অনেক বড় হয় তাহলে কি হবে, স্মল আরটা বাদ চলে যাবে, তাহলে এন ই ডিভাইড বাই ক্যাপিটাল আর থেকে যাবে। এই যে দেখো এন ই ডিভাইড বাই ক্যাপিটাল আর থেকে গেল। ওকে, বুঝতে পারছি। আর যদি তোমার এখানে ক্যাপিটাল আর এর মানটা ছোট হয়, স্মল আর এর মানটা বড় হয়, তাহলে আমরা কি করতে পারবো, ক্যাপিটাল আর এর পার্টটুকু বাদ দিয়ে দিতে পারবো। তাহলে দেখো এন এন কাটাকাটি চলে যাবে, আর এখানে কি থাকবে, ই ডিভাইডেড বাই আর, ই ডিভাইডেড বাই আর থাকবে আই এস এর মানটা, সেটাই কিন্তু আমরা এখানে বের করছিলাম। এই যে আই ম্যাক্সিমাম এস সেটা কি আসলো, ই ডিভাইডেড বাই আর আসলো। ওকে, এরপরটা হলো সমান্তরাল, সেটা আমরা অলরেডি এখানে দেখে আসছি। এম ই ডিভাইডেড বাই কত চলে আসে, আর চলে আসে এই যে এখানে, এই যে এখানে এন ই ডিভাইড বাই আর, ওরা জাস্ট এম লিখছে কেন, কারণ এখানে আচ্ছা এম লিখলো কেন এখানে, কারণ এখানে এম সংখ্যক সমান্তরালে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এখানে এম সংখ্যক সমান্তরালে যুক্ত করানো হয়েছে। হ্যাঁ, রিচার্জ করার জন্য যে জিনিসগুলো লাগানো হয় সেটা আসলে এইরকমই ফর্মুলাটা, বুঝতে পারছো। ওইরকম দেখবা যে একটা সার্কিটের মধ্যে অনেকগুলো তোমার সিরিজে লাগানো থাকে, আবার অনেকগুলো প্যারালাল, সেইগুলো আবার সিরিজে, সেইগুলো আবার প্যারালাল, এরকম করে। তোমরা দেখো যে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করে না টেসলা গাড়িতে, ইলন মাস্কের যে তোমার ইলেকট্রিক যে ভেহিকেল গুলো আছে সেইগুলোতে তোমার যে রিচার্জেবল ব্যাটারি গুলো লাগানো থাকে সেইগুলোর কম্বিনেশন কিন্তু অনেকটা এইরকম। ঠিক আছে, এবং ওইটা এত ইফিসিয়েন্ট যে তুমি ম্যাক্সিমাম আউটপুট কোন কম্বিনেশনে পাবা সেটা কিন্তু হিসাব নিকাশ করে বের করে তারপরে তোমার ওইভাবে যুক্ত করানো হয় ব্যাটারি গুলাকে, বুঝতে পারছো, যেন তুমি ম্যাক্সিমাম আউটপুট পাইতে পারো। কারণ গাড়িতে কিন্তু আমার অনেক বেশি পাওয়ার লাগে, তাই না, কম পাওয়ারে কিন্তু গাড়ি আসলে চলে না বা চলবে না আসলে। ঠিক আছে, এরপরে আমরা দেখি দুইটি একই ধরনের কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে 5 ভোল্ট রোধের বহিবর্তনী দিয়ে এত তড়িৎ প্রবাহিত হয়। কোষ দুইটিকে সমান্তরালে যুক্ত করলে বহিবর্তন দিয়ে এত তড়িৎ প্রবাহিত হয়। কোষ দুইটির তড়িৎচালক বল ও অভ্যন্তরীণ রোধের মান কত। খুবই সিম্পল হিসাব। তাহলে আমাদের দুইটা শর্ত দেওয়া আছে, দেখো প্রথমবার কি করলাম, প্রথমবার আমরা শ্রেণী সমবায় যুক্ত করছি এবং 5 ওহমের একটা রোধের মধ্যে থেকে কারেন্ট গেছে কত, 1.43। তাইলে যখন আমরা শ্রেণী সমবায় যুক্ত করছি তখন আই এর মানটা কত বা আইএস এর মানটা কত, আইএস এর মানটা হলো এন ই ডিভাইডেড বাই কত আসে, আর প্লাস এন আর, এরকম। তাহলে এখানে আমাদের এন এর মানটা কত, দুই ক্ষেত্রে আমাদের এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু 2। তাহলে শুরুতে আমাদের এটা কি, যখন আমরা সিরিজে লাগাইছি তখন, তাহলে আইএস এর মানটা কিন্তু অলরেডি দেওয়া আছে। আইএস এর মান কত, আইএস এর মান হলো 1.43 ইকুয়াল টু 2 ই ডিভাইডেড বাই এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স সেটার মান কত ছিল 5 প্লাস এন আর, এন এর মান 2, আর এর মান আমরা জানি না। ওকে, এরকম আসে কিনা বলো। তাহলে এখানে তুমি কি করতে পারবা, একটা সমীকরণ পাবা, সেই সমীকরণটা কিরকম আসবে, 5 প্লাস 2 আর ইকুয়াল টু কত আসবে, 2 কে ভাই একটা ক্যালকুলেটর দেওয়া যায়। আচ্ছা তোমরা এটা হিসাব নিকাশ করে নিও, ঠিক আছে, 2 ই ডিভাইডেড বাই 1.43, এরকম একটা সমীকরণ আসবে, তাই না। এই হলো আমাদের 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর থেকে আমরা কি পাই দেখি, এখানে আইপি, অর্থাৎ যখন দুইটা প্যারালালি কানেক্ট করা হয়েছে আইপি ইকুয়াল টু কত আসলো, ও এইখানে ক্যালকুলেটর, ঠিক আছে, ঠিক আছে আমি ক্যালকুলেট করে দিচ্ছি না, তোমরা এটা ক্যালকুলেট করো। তাহলে আইপি ইকুয়াল টু কত আসবে, আইপি ইকুয়াল টু আসবে আমাদের ই বা এন ই ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই এন আর প্লাস আসবে স্মল আর। ওকে, তাহলে আইপি এর মানটা কত আছে, আইপি এর মানটা আছে 0.9 ইকুয়াল টু কত, ই এর মানটা 2, সরি এন এর মানটা 2, ই ডিভাইডেড বাই 2 ইনটু এখানে কত লাগাইছো রোধ, এখানেও কিন্তু 5 ওহম লাগানো হয়েছে, তাই না। তাহলে 2 ইনটু 5 প্লাস একটা স্মল আর,
তাহলে এটা সমান কত আসবে? 5×2 = 10 প্লাস স্মল আর ইকুয়াল টু 2 কে আমি যদি 0.9 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে চলে আসবে 2.22, তাহলে 2.22 ই। ওকে, তাহলে এই যে দেখো আমাদের দুইটা সমীকরণ পাইলাম না, 1 নাম্বার সমীকরণ আর ওইটা হলো কি 2 নাম্বার সমীকরণ। তাহলে এই দুইটা সমীকরণ থেকে তুমি সমাধান করে ই আর আর এর মানটা বের করতে পারবা। তাহলে তোমার এখানে অ্যাকচুয়ালি কাজ হলো তুমি জাস্ট সমাধানটা করবা। ওকে, এইটা আমি করাই দিব না, এটা বাসায় করে নিবা। তাহলে ই এর মান আর আর এর মানটা, এই দুইটা মান কত হবে, এই দুইটা সমীকরণ সমাধান করে বের করে ফেলবা। দেখি অনেকে কোশ্চেন করা শুরু করছে। আচ্ছা, আবিদ ইশতিয়াক একটা কোশ্চেন করছে, একটি মিশ্র সমবায়ে যদি বলে কত রেজিস্ট্যান্স এর বাতি অ্যাড করলে সবচেয়ে বেশি জ্বলবে, তাহলে কি শুধু আই ম্যাক্স হলেই হবে নাকি ভোল্টও দেখতে হবে? আচ্ছা, যেহেতু তুমি মিশ্র সমবায় নিতেছো এবং তোমার এখানে ব্যাটারি কিন্তু চেঞ্জ করা যাইতেছে না, তোমাকে জাস্ট বলছে কত রেজিস্ট্যান্সের বাতি অ্যাড করবা। তার মানে তোমার শুধুমাত্র রেজিস্ট্যান্সটাই তুমি চেঞ্জ করতে পারতেছো বাতিটার, তুমি কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে পারতেছো না, বুঝছো? তুমি কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে পারতেছো না, তার মানে তুমি কিন্তু ভোল্টেজ মানে তোমার ওই যে তড়িৎচালক যে শক্তিটা ব্যাটারিগুলোর সেগুলো কিন্তু চেঞ্জ করতে পারতেছো না। তাইলে তোমার ম্যাক্সিমাম আই এর মানটা কখন হবে, তাই না? সেটাই তো বের করতে বলছে। তাহলে কখন হবে দেখো, যখন তোমার এই যে আর ইকুয়াল টু কত হচ্ছে, এই যে এই শর্তটা দিলেই শেষ। তাহলে এই শর্তটা কি, আর ইকুয়াল টু এন ইন্টু স্মল আর ডিভাইডেড বাই এম, এইটা যদি তুমি দিয়ে দাও তাহলে কিন্তু তুমি বের করতে পারবা এই আর এর মানটাই হবে তোমার বাতির যে রোধের মান, এইটাই হবে তোমার ওইখানে বাতি। এখানে আমি লিখে দিলাম, একজনে যে কোশ্চেন করছো তার জন্য লিখে দিলাম যে ওই আর এর রেজিস্ট্যান্সটাই হবে এইখানে বাতির রেজিস্ট্যান্সটা। ওকে আবিদ, বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক আছে, নাইস, বুঝতে পারবো আশা করি এটাও। এরপরে দেখি 24টি অভিন্ন কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ আছে 2 ওহম, কোষগুলোকে কিভাবে সাজালে 3 ওহম বহিরোধের মধ্য দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, ওই প্রবাহের মান কত? আচ্ছা, আবিদ বুঝতে পারছে, নাইস। তাহলে আমরা আসলে জানি না যে কয়টা শ্রেণীতে কয়টা সমান্তরালে লাগানো হয়েছে, আমরা শুধুমাত্র জানি যে ক্যাপিটাল এন সেটার মান কত, সেটার মান হলো 24, অর্থাৎ এখানে কি এন ইন্টু এম, অর্থাৎ সারি ইন্টু কলাম, সেটার মান হলো আমাদের 24। ঠিক আছে, এন্ড এখানে তড়িৎচালক বল অর্থাৎ ই এর মানটা কত, ই এর মান কত দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে 2 ভোল্ট। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ আর এর মানটা কত, স্মল আর, স্মল আর এর মানটা দেওয়া আছে 2 ওহম। ওকে, কিভাবে সাজালে 3 ওহম বহিরোধের মধ্য থেকে, তাহলে 3 ওহম বহিরোধ মানে কি, ক্যাপিটাল আর এর মানটা আছে তোমার কত, 3 ওহম। ওকে, ক্যাপিটাল আর এর মধ্য দিয়ে বা বহিরোধের মধ্য দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, ওই প্রবাহের মান কত? তাহলে আমরা একটু প্রিভিয়াস জিনিসগুলো আবার একটু দেখে আসি। এই যে এইখানে, তাহলে আমরা সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কখন পাইছিলাম বলো তো, সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কখন পাইছিলাম? সর্বোচ্চ তড়িৎ প্রবাহ এই যে এইটা পাইছিলাম যখন ক্যাপিটাল আর ইকুয়াল টু এন আর ডিভাইডেড বাই এম হয়েছিল, অথবা এম আর ইকুয়াল টু এন আর হয়েছিল, তাই না? এম আর ইকুয়াল টু এন আর হয়েছিল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ হবে কখন, যখন আমাদের এম আর ইকুয়াল টু এন আর হবে, এম আর ইকুয়াল টু এন আর হবে, তাই তো? তাহলে তোমার এম, সরি, দুইটা আর এর মানই দেওয়া আছে, তাহলে এম ডিভাইডেড বাই এন সেটা ইকুয়াল টু কত হচ্ছে, এম ডিভাইডেড বাই এন ইকুয়াল টু কত হয় বলো তো, স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। তাহলে স্মল আর এর মানটা কত, স্মল আর এর মান হলো 2, ক্যাপিটাল আর এর মানটা হলো 3, স্মল আর এর মানটা হলো 2, ক্যাপিটাল আর এর মানটা হলো 3। তাহলে দেখো দুইটার গুণফল আমরা জানি 24, দুইটার ভাগফল আমরা জানি 2/3। তাহলে দুইটার মান কি বের করতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে বের করা যায়, এইখান থেকে দেখি। তাহলে m ইকুয়াল টু কত, m ইকুয়াল টু 2/3 সাথে একটা n গুণ আসবে, তাই না? m ইকুয়াল টু 2/3 সাথে একটা n গুণ আসবে। আবার mn ইকুয়াল টু কত আছে, mn ইকুয়াল টু আছে 24। তাহলে আমরা যেটা করতে পারি m এর মানটা এখানে বসায় দেই। তাহলে m এর মানটা যদি এখানে বসাই তাহলে কত আসে, n স্কয়ার 2/3 ইকুয়াল টু 24। তাহলে এখান থেকে তুমি হিসাব নিকাশ করে n এর একটা পজিটিভ ভ্যালু পাবা। সেই পজিটিভ ভ্যালুটা কত আমি একটু দেখি, 3 × 24
ভাগ করলাম 2 অর্থাৎ 6 30, এটাকে আমি যদি রুট করি অর্থাৎ পাবো 6। তাহলে n ইকুয়াল টু কত আসলো? 6 আসলো। আর m ইকুয়াল টু কত আসে? m ইকুয়াল টু তাইলে কত আসে বলো? 4 6 24, তাহলে এটা আসবে 4। ওকে, তার মানে আমার এখানে কলাম আছে 6টা, সারি বা রো আছে 4টা। ওকে, তাহলে m আর n এর মানটা আমি বের করে ফেলতে পারলাম। তাহলে তুমি এখানে কি বলবা বলো তো? কিভাবে সাজালে? তাহলে যে কিভাবে সাজালে মানে কি, তুমি একটা সারিতে 6টা ব্যাটারি লাগাবা আর ওইরকম সারি যুক্ত করবা হলো 4টা। বুঝতে পারছো? ওইরকম সারি যুক্ত করবা হলো 4টা। আমি একটু পরের স্লাইডে আমি একটু দেখাই দিই এরকম ভাবে। এই যে একটা ইসে তোমার ব্যাটারি লাগবে 6টা। ঠিক আছে, এই একটা ব্যাটারি, আমি জাস্ট ব্যাটারিগুলোর সিম্বল এঁকে দিই। 2 3 4 5 6, এই হলো তোমার 6টা ব্যাটারি। এগুলো কিন্তু ব্যাটারি। তো এইরকম কয়টা হবে সারি? এরকম সারি হবে 4টা। ওকে, এরকম আরো কয়টা হবে? 4টা হবে। সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস। তাহলে 1 2 3 4, 1 2 3 4, এই 4টা হবে সারি, অর্থাৎ এম এর মান 4। আর কলাম হলো কয়টা? 1 2 3 4 5 6, এগুলো হলো কিসের মান? এগুলো হলো সব এন এর মান। ওকে, তাহলে 6টা কলাম, 4টা সারি। বুঝতে পারছি কাহিনী? তাহলে এটা করলে তুমি কি পাবা, বা এইভাবে সাজাইলে তুমি কি পাবা? কি পাবা? ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ পাবা। এখন বলছে ওই তড়িৎ প্রবাহের মান কত। তাহলে আবার আমরা একটু সূত্রটাই দেখে আসি যে তড়িৎ প্রবাহের মানটা আমরা কিভাবে বের করছিলাম। এই যে দেখো, আই ম্যাক্সিমাম আমরা দুইটা ফর্মুলা দিয়ে ইউজ করতে পারি। চাইলে তুমি এইটাও ইউজ করতে পারো, এইটাও ইউজ করতে পারো। তাহলে আমরা প্রথমটা ইউজ করে দেখি, যে n ইন্টু e ডিভাইড বাই টুয়াইস ইন্টু ক্যাপিটাল আর। ওকে, তাহলে আই ম্যাক্সিমাম মানটা কত আসবে? আই ম্যাক্সিমাম মান আসবে n ইন্টু ই ডিভাইড বাই 2 ইন্টু ক্যাপিটাল আর। তাহলে একটু হিসাব করো কত আসে। n এর মানটা কত? n এর মানটা আছে আচ্ছা, n এর মানটা বের করছি আমরা 6। তাহলে 6 ইন্টু ই এর মান হলো 2 ডিভাইড বাই 2 ইন্টু ক্যাপিটাল আর এর মান, ক্যাপিটাল আর এর মানটা আছে 3। তাহলে 2 কাটাকাটি গেল, আর এখানে থাকে আমাদের কত? 2। তাহলে আই ম্যাক্স এর মানটা আসবে কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে এটা হলো আমাদের প্রথম সূত্রটা। 2 নাম্বার সূত্রটা তুমি চাইলে ইউজ করতে পারো। একজনে জিজ্ঞেস করছিলা যে দুইটা কখন কোনটা ইউজ করব, তুমি দেখো যে কোনো সময় যে কোনোটা ইউজ করতে পারো যদি তোমার ভ্যালুগুলো জানা থাকে, তাই না? তাহলে কত আসবে? এম ইন্টু ই ডিভাইডেড বাই 2 ইন্টু স্মল আর। দেখো যে দুইটার মান সেমই আসবে। তাহলে এখানে আমরা এম এর মানটা কত বসাবো? 4 ইন্টু ই এর মানটা কত? 2 ডিভাইডেড বাই, এখানে একটা 2 আছে, আর এখানে আর এর মানটা কত দেখো? আর এর মানটা আছে 2। তাহলে 2 2 কাটাকাটি গেল, 2 2 4 কাটাকাটি করলে 2 অ্যাম্পিয়ার চলে আসবে। তাহলে দেখো দুইটার জন্যই কিন্তু আমাদের অ্যান্সারটা সেমই আসলো। ওকে, দুইটার জন্যই কিন্তু আমাদের অ্যান্সারটা সেম আসলো। হ্যাঁ, ব্যাটারি যদি তুমি প্যারালাল করো ভোল্টেজ সেম থাকে। ব্যাটারি প্যারালাল করলে ভোল্টেজটা সেমই থাকে যদি তোমার ব্যাটারিগুলা একই তড়িৎচালক বিশিষ্ট হয়। আমি কিন্তু বারবার বলতেছি এখানে সবগুলোর মান ই হইতে হবে। ধরো সবগুলা 10 ভোল্ট, সবগুলা 10 ভোল্ট, সবগুলা 10 ভোল্ট। বাট যদি একটা 10 ভোল্ট, একটা 15, একটা 13, একটা 12, একটা 9, একটা 3, একটা 1.5 এরকম হয়, তাহলে কিন্তু হবে না। ওকে, তাইলে কিন্তু ভিন্ন কাহিনী। আর বারবার বলতেছি তাইলে কিন্তু ভিন্ন কাহিনী, তখন কিন্তু তুমি এই সূত্র ইউজ করতে পারবা না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলছে কি 2 ভোল্ট তড়িৎচালক বল ও 1.5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 10টি কোষের শ্রেণী সমবায় যুক্ত করে বাহিরে বর্তনীর সাথে যুক্ত করা হলে বহির্বর্তনী দিয়ে এত তড়িৎ প্রবাহিত হলে বহির্বর্তনীর রোধের মান কত? এটা জাস্ট হোমওয়ার্ক। এটা কিচ্ছু করানোর নাই, জাস্ট সূত্রে মানটা বসাবা তাইলেই সমাধান হয়ে যাবে। ওকে, এটা হোমওয়ার্ক, এটা করানোর কিছু নেই, এটা বাসায় করে নিও। এরপর একটা দেখি, কোন বর্তনীর বেশি শক্তি অপচয় হবে? কোন বর্তনীর বেশি শক্তি অপচয় হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে এখানে তোমার ই এর মানটা দেওয়া আছে, স্মল আর এর মানটা দেওয়া আছে, ক্যাপিটাল আর এর মানটা দেওয়া আছে দুইটার ক্ষেত্রে। তাহলে প্রথম বর্তনীটা হলো বর্তনী ক, দ্বিতীয় বর্তনীটা হলো বর্তনী খ। ওকে, তাহলে বর্তনী ক এর জন্য কি হইতাছে সেটা আমরা একটু হিসাব নিকাশ করি। তাহলে বর্তনী কটা হলো আমাদের কি? সিরিজে লাগানো। তাহলে আমাদের এখানে কি বলছে? শক্তির অপচয়। তাহলে শক্তির অপচয় মানে কি? তোমার এখানে যে পরিমাণ শক্তি তোমার তড়িৎ শক্তি হিসাবে অপচয় হবে, তাই না? তাহলে শক্তির অপচয় মানে হলো এই যে রেজিস্ট্যান্স গুলা, এই যে রেজিস্ট্যান্স গুলা, সেগুলা কি পরিমাণ শক্তি অপচয় করবে সেইটা। ওকে, এই যে রেজিস্ট্যান্স গুলা সেগুলা কি পরিমাণ শক্তি অপচয় করবে সেটা।
হ্যাঁ, আজকের ক্লাসটা করলে এখান থেকে সিকিউ ইম্পর্টেন্ট পার্টটা আছে। এই যে তোমার মিশ্র সমবায় যদি আসে, আর এই যে কিরশফের যে সূত্রগুলো আছে, এইটা কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, সাথে সাথে তোমার হুইটস্টোন ব্রিজটা, এই দুইটা জিনিস যদি জানো, হুইটস্টোন ব্রিজ প্লাস হলো তোমার কিরশফের যে দ্বিতীয় সূত্রটা, ঠিক আছে, কেসিএল বা কেভিএল যেটা, ভোল্টেজ ল যেটা, আর একটা হলো তোমার কারেন্ট ল যেটা আছে, এই দুইটা যদি জানো তাহলে তুমি মোটামুটি অ্যান্সার করতে পারবা। এখান থেকে বাদ থাকার কথা না। ওকে, এগুলো থেকেই দেখবা যে তোমার বেশিরভাগ জিনিসপত্র চলে আসে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা দেখি বা এই ম্যাটটা দেখি। ভাই, আজানের কি বিরতি দিতে হবে নামাজের? শেষ করে দিব? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে 5 মিনিট একটা ব্রেক দেই, তাহলে 8টার মধ্যে শেষ করে দিব। ঠিক আছে, তাহলে তোমাদের এখন 5 মিনিট একটা ব্রেক। ওকে, 5 মিনিটের একটা ব্রেক দিলাম। এটার পরে আবার সবাই ঝটপট করে চলে এসো। ওকে, ভাইয়া লিখে দেন 5 মিনিটের একটা ব্রেক। ব্রেক লেখা আসতেছে এখনো। হুম, ওকে। তাহলে 40 + 0.2/3, তাহলে কত আসে? 40.06। 40.07 লিখে দিতে পারি আমরা এখানে, এত ওহম। ওকে, তাহলে আমাদের এখানে আর এর মানটা কত বা আই এর মানটা কত দেখি। আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট, তাহলে ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট এরকম আসবে, তাই না? ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট সেইভাবেও দিতে পারি, অথবা এটাকে চাইলে তুমি এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস এন দিতে পারো। ওকে, এন আর প্লাস আর এরকম ভাবে দিতে পারো, একই কথা, দুইটাই কিন্তু সেম জিনিসই আসবে। তাহলে আমাদের কত আসে এখানে দেখি। এন এর মান হলো 3, ইন্টু এর মান হলো কত, এর মান হলো 5, ডিভাইডেড বাই এর মান হলো 3 ইন্টু 40 প্লাস আর এর মানটা কত, 0.2। আর এর মানটা আসে 0.2, তাহলে কত আসবে? 3 × 5 ডিভাইডেড বাই 3 × 40 প্লাস হলো 0.2, 0.12, 0.12 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের পাওয়ার লসটা কত হবে? এই ক্ষেত্রে যে পাওয়ার লস সেটার নাম দিলাম ধরো P1, আর এই ক্ষেত্রে যে পাওয়ার লস সেটার নাম দিলাম P2। তাহলে এই ক্ষেত্রে কত হবে? আই স্কোয়ার আর আর ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে আই এর মানটা কত? 0.12, 0.12 তার স্কোয়ার করে দিব, ইনটু কি হবে আর ইকুইভ্যালেন্ট 40.07, 40.07। তাহলে এটা করলে কত পাই? একটু হিসাব নিকাশ করি। 0.12 তার স্কোয়ার ইন্টু 40.07, এটা করলে আমরা 0.57 পাই, 0.57 ওয়াট। ওকে, অর্থাৎ 0.57 জুল পার সেকেন্ড। ভাইয়া চলে আসছে, রাতুল ভাইয়া। না না, আসতেছি। আচ্ছা। পোলাপান ক্লাস ঠিকঠাক মতো করতেছে না? হ্যাঁ দুল আমার তো ভাইয়া। শরীর ঠিক হচ্ছে না, তোমরা দোয়া করো বেশি করে যাতে হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। কয়েকদিন ধরে হচ্ছে ডেঙ্গুতে ভুগতেছি, তো এই জন্য হচ্ছে মানে স্ট্রেংথ রিগেইন করতে পারতেছি না আর কি। তো দেখা যাক তাড়াতাড়ি সুস্থ হইতে পারি কিনা, দোয়া করো। ঠিক আছে, এখন কন্টিনিউ ঠিক করো। আছে, সবাই দোয়া করে ইনশাল্লাহ ভাইয়ের জন্য। ওকে ভাইয়া। হ্যাঁ ভাই, বাকি ক্লাসটা নিবে আর কি। ওকে, তাহলে এইটুকু এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা বলো? তাহলে আমাদের কোন বর্তনীতে শক্তির অপচয়টা বেশি হলো বলো তো? প্রথম বর্তনীতে শক্তির অপচয়টা বেশি হয়েছে না? দেখো এখানে কিন্তু শক্তির অপচয়টা বেশি, এইটাই কিন্তু অপচয়। ওকে, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি প্রথম বর্তনীতে শক্তির অপচয়টা বেশি হবে, এইটায়, প্রথমটায়। ওকে, প্রথম বর্তনীতে আমাদের শক্তির অপচয়টা বেশি হয়েছে। ওকে, নাইস। এরপরে দেখি। আচ্ছা, এখানে আসলে একটা সেম জিনিস দেওয়া হয়েছে, সেটা কি? বর্তনীর ক ও খ এর মধ্যে কোনটির বহিরোধ বেশি উত্তপ্ত হবে? তাহলে এই যে বহিরোধ, বহিরোধ বলতে কি, এই যে বাইরে যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেইটা। ভাই আইএসওটা একটু কমাই দেন, চিত্রটা ভালো দেখা যায় না মনে হয়। প্লাস এইখানে যে বহিরোধ সেটা কোনটা? এই যে এইটা। তাহলে এখানে বহিরোধ কোনটা বেশি উত্তপ্ত হবে সেটা তুমি কিভাবে বের করবা? সেম ভাবে আগেরটার মতোই করে কি করবা? আই স্কোয়ার আর করবা জাস্ট। ওকে, আই স্কোয়ার আর, আগেরটা কি করছিলাম? আর ইকুইভ্যালেন্ট বের করছিলাম না?
আর এখানে কি করবা, জাস্ট আই স্কোয়ারের সাথে আরটা গুণ করবা। প্রথমটা হলো R1, এখানে তো R1 দেওয়া তাই না, তাহলে আই স্কোয়ার ইন্টু আর করবা, তাহলেই হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো আহ প্রথম কাজ কি, প্রথম কাজ হলো তোমার এখানে আই এর মানটা বের করা। তাহলে আই এর মানটা বের করবা, আর R1 এর মান এখানেও দেওয়া আছে 10, R1 এর মান এখানেও দেওয়া আছে 10। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হলো আই এস এর মান সিরিজের যেটা সেটা বের করা, আর দ্বিতীয়টা হলো আই পি অর্থাৎ প্যারালালি যেটা সেটা বের করা। তাহলে এটাও তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম। ওকে, খুবই সিম্পল ম্যাথ, এটা হোমওয়ার্ক হিসেবে করে নিবা ঝটপট করে। জাস্ট আগেরটার মতোই, শুধুমাত্র কি করবা, এখানে আমরা কি আর ইকুইভ্যালেন্ট গুণ করছিলাম, বাট এখানে কি হবে, আর ওয়ানটা গুণ হবে শুধুমাত্র বহির রোধটা, ভিতরের ইন্টারনাল রোধগুলা কিন্তু তোমার এখানে লাগবে না, কারণ বহিরোধটা বা বাইরের রোধটা কতটুকু উত্তপ্ত হবে সেটা পাওয়ার জন্য তোমার অ্যাকচুয়ালি কতটুকু পাওয়ার গেইন করতেছে বা কতটুকু পাওয়ার লস করতেছে সেটা লাগে। ওকে, এখন আসি আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকে। তো আজকের এই টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো একটু ভালো মতো পড়বা। নাম্বার ওয়ান, কারশফের বা কিরশফের তোমার কারেন্ট ল। তো কারেন্ট লটা অ্যাকচুয়ালি কি মিন করে, তোমার ধরো একটা পয়েন্ট তুমি নিলা, তো একটা পয়েন্টে তুমি অনেকগুলো তার যুক্ত করলা, তো এই একটা তার দিয়ে যুক্ত করলাম, এই একটা তার, এই একটা তার আছে, এই একটা তার, এই একটা তার, এরকম। দেখো না আমাদের ওই যে ধরো একটা ইলেকট্রিক পোলে এরকম অনেকগুলো তার থাকে, বা একটা পয়েন্ট থেকে অনেকগুলো তার যুক্ত হতে পারে। তো এখানে কিছু কিছু তার থেকে কারেন্ট আসতেছে, ধরলাম এই কারেন্ট থেকে এদিকে কারেন্ট আসতেছে, এটা হলো I1, এটা হলো I2, এটাও কারেন্ট ঢুকতেছে। ওকে, বা এই পয়েন্টে বা এই নোডে কারেন্ট ঢুকতেছে, এটা থেকেও কি হইতেছে, কারেন্ট ঢুকতেছে। এরপর দেখো এটা থেকে ধরলাম কারেন্ট বাইর হইতেছে, এটার মানে হলো I3, এটার থেকেও ধরো কারেন্ট বাইর হইতেছে, এটাকে ধরলাম I4। ওকে, আবার এইটা থেকে ধরলাম কারেন্ট ঢুকতেছে, বুঝতে পারছো, এটা হলো I5। তাহলে দেখো তো এগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা কোনটা থেকে কারেন্ট ভেতরে প্রবেশ করতেছে, কোনটা থেকে কারেন্ট বাইরে বের হচ্ছে। তাইলে তুমি একটা নোড যখন নিবা সেখানে তো কারেন্ট জমা করার কিছু নাই, বলো তো, এখানে কি কারেন্ট জমা করার কিছু আছে, এখানে কি কোনো ব্যাটারি আছে, কোনো ব্যাটারি নাই, কোনো ক্যাপাসিটর নাই, কোনো ইন্ডাক্টর নাই, তাহলে এখানে জমা করার তো কিছু নাই। তাহলে এখানে কি কারেন্ট বা শক্তি কি জমা করে রাখার কোনো উপায় আছে, কোনো উপায় নেই। তাহলে যদি জমা করে কোনো উপায় না থাকে তাহলে কি করবে, তুমি যতটুকু কারেন্ট চারদিক থেকে আসবে ততটুকু কারেন্টই আবার বের হয়ে যাবে, এটাই তো হওয়ার কথা। তার মানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যতটুকু কারেন্ট ভেতরে ঢুকছে ততটুকু কারেন্টই আবার বাইর হয়ে যাবে। বা তুমি বলতে পারো এখানে যদি 5টা পানির পাইপ লাগাইতাম তাহলে কি হইতো, যতগুলা পাইপ থেকে পানি ভেতরে ঢুকতেছে বাকি দুইটা থেকে কিন্তু ততটুকু পানি বাইরে বাইরে হয়ে যাবে, কারণ এখানে পানি জমা করার তো কিছু নাই, আছে, নাই। হয়তো কি হইতে পারে, কিছু পাইপ থেকে পানি কম ভিতরে ঢুকতে পারে, কিছু পাইপ থেকে পানি বেশি বাইর হয়ে যেতে পারে, সেই রকম। ধরো এইটা থেকে তোমার কারেন্ট ঢুকতেছে ধরো 2 অ্যাম্পিয়ার, এইটা থেকে কারেন্ট বাইর হইতেছে ধরো 5 অ্যাম্পিয়ার, হইতেই তো পারে। তাহলে দেখো কারেন্টের মানটা কিন্তু সমান না, কিন্তু এইটা থেকে বের হইতেছে এটা থেকে ঢুকতেছে, এরকম হলো কাহিনীটা। তাহলে আমরা এখানে বলতে পারবো অ্যাকচুয়ালি কিরকম, যে যতগুলো কারেন্ট ঢুকতেছে কোনটা I1 প্লাস কারেন্ট আরেকটা ঢুকতেছে কি I2, তাই না, তাহলে I1 প্লাস I2, আরেকটা কোনটা ঢুকতেছে বলো তো, I5। তাইলে যতগুলো কারেন্ট ঢুকলো সেইগুলোর যোগফল সমান কি হবে, যতগুলো কারেন্ট বের হলো কোনটা কোনটা, I3 প্লাস কোনটা, I4। ওকে, এই হলো আমাদের কাহিনীটা, বুঝতে পারছি, এই হলো আমাদের কাহিনীটা। তো এটাকে যদি আমরা একটু সাজাই গোছাই লিখতে চাই তাহলে কিরকম আসে ব্যাপারটা একটু দেখো তো, I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 প্লাস I5 সমান কত, শূন্য আসে না, সমান শূন্য আসে কি, শূন্য আসে। তাই এই জিনিসটুকু আসলে কি, এই জিনিসটুকু হলো সামেশন অফ আই। ওকে, সামেশন অফ আই ইকুয়াল টু কত, শূন্য। তাহলে এখন দেখো তোমার কিছু কারেন্ট হবে অ্যাকচুয়ালি নেগেটিভ আর কিছু কারেন্ট হবে অ্যাকচুয়ালি পজিটিভ। অর্থাৎ যে কারেন্ট গুলো ধরো ভিতরে প্রবেশ করতেছে আমরা যদি সেগুলোকে পজিটিভ ধরি, তাহলে যে কারেন্ট গুলো বাইরে বের হয়ে যেতেছে সেগুলো কি নেগেটিভ। আবার যে কারেন্ট গুলো ভিতরে প্রবেশ করতেছে সেগুলোকে আমরা যদি পজিটিভ ধরি, তাহলে বাইরে যে কারেন্ট গুলো বের হয়ে যাচ্ছে সেগুলো কি হবে, সেগুলো হবে নেগেটিভ। বুঝতে পারছি, তাহলে সামেশন অফ আই কত হবে, শূন্য। সেটি আমাদের কি কারেন্ট ল বা কিরশফের কারেন্ট ল বা KCL। ওকে, বুঝতে পারছি কাহিনীগুলা, বলো। ঠিক আছে, আমরা একটু প্রবলেম দেখি তাইলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বলছে I1 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার, I2 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার, I3 ইকুয়াল টু 1 মাইনাস 1 অ্যাম্পিয়ার হলে I4 কত।
তোমরা নিজেরাই বলো i4 এর মানটা কত হবে, দেখি কে কে পারে। যে যে পারবে তার জন্য পুরস্কার আছে, বলো। হ্যাঁ, অনেক সোজা একটা থিওরি। সৌরভ বলছে অলরেডি যে ভাই এটা অনেক সোজা একটা থিওরি, বুঝতেও পারছি। তাহলে তোমরা ঝটপট করে বলো, আমি আর এটা উত্তরে বলবো না, তোমরাই বলো i4 এর মানটা কত। জাস্ট 30 সেকেন্ডের মধ্যে বলো i4 এর মান কত। এই তো, এই তো এক একজন এক এক উত্তর দিতেছে, এখন তো মাইর খাবা। সোজা থিওরি ঠিকভাবে পড়াইলাম, সবাই বুঝতে পারছো। এখন এক একজন এক একটা উত্তর দিচ্ছ, তাইলে কেমনে হবে বলো। একজন দিচ্ছ -4, আরেকজন দিচ্ছ +4, একজন দিচ্ছ 2, একজন দিচ্ছ 6, আরেকজন দিচ্ছ -6। তাহলে কেমনে হবে? হ্যাঁ, সৌরভ বলতেছে +4 হবে, আরেকজন -1 বলতেছে আবার। ওকে, যাক, অনেকে অ্যান্সার দিছো, এটাই আসলে ভালো। জুবাইর, সৌরভ, পুষ্প, আনাস, মিরাজুল, তাসমিয়া, অনেকগুলো অ্যান্সার আসছে। তাইলে দেখো, আমরা কি শিখলাম? যতগুলো কারেন্ট প্রবেশ করবে আর যতগুলো কারেন্ট বের হবে তাদের যোগফল কি হবে? সমান হবে। তাহলে এখানে এই যে নোড আছে, এইটা হলো কি আমাদের মিডল পয়েন্ট বা নোড, এটাকে নোড বলি বা জাংশন বলি বা নোড বলি, ওকে। তাহলে এখানে কারেন্ট প্রবেশ করছে কোনটা? i1 আর i2। কারেন্ট বের হয়েছে কোনটা? i4 আর i3। তাইলে যে দুইটা প্রবেশ করছে সেই দুইটার যোগফল কত দেখো তো, এই দুইটার যোগফল কত আসে? 5 আসে। তুমি জাস্ট সিম্পলি হিসাব করো। এরপরে কারেন্ট বের হয়েছে কত? বের হয়েছে -1 একটা, আরেকটা কত? আরেকটা হলো i4। তাহলে -1 প্লাস i4, এটা সমান কত হবে? 5 হবে না? তাহলে i4 সমান কত হবে? i4 সমান কত বলো? 6 হয় না? বুঝতে পারছি? i4 সমান কত হয়? i4 সমান 6 হয়। এই যে তাসান নাবিল অ্যান্সার করছে 6, আহ আনাস মোহাম্মদ বা মোহাম্মদ আনাস অ্যান্সার করছে 6, মিরাজুল ইসলাম অ্যান্সার করছে 6। তার মানে এদেরগুলা রাইট। ওকে, বুঝছি কিনা বলো। এখন আমাকে বলো যে ভাই, এখানে তাইলে i3 = -1 এর মানে কি? i3 = -1 এর মানে কি? যদি আমরা ধরে নেই যে i1 = 2 এম্পিয়ার, সেটা মানে হলো এখানে কারেন্ট ভিতরে প্রবেশ করতেছে 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার কারেন্ট প্রবেশ করতেছে। i2 মানে কত? সরি, i2 হলো তো 3 এম্পিয়ার দেওয়া আছে। তাহলে যদি ধরো i1 = 2 এম্পিয়ার দেওয়া আছে, তাই না? তাহলে i1 = 2 এম্পিয়ার যদি ভিতরে প্রবেশ করে ধরে নেই, তাহলে i2 = 3 এম্পিয়ার ভিতরে প্রবেশ করছে। তাইলে এই যে i3 = -1 এম্পিয়ার, তাহলে এটা আসলে কি করছে? এটা কি প্রবেশ করছে নাকি ত্যাগ করছে বলো তো? এই যে মোহাম্মদ আনাস বলছে অ্যাকচুয়ালি i3 = 1 এম্পিয়ার কিন্তু ভেতরে ঢুকছে, 1 এম্পিয়ার ঢুকছে। এখন কিন্তু আর মাইনাস দিই নেই। তাহলে টোটাল কত এম্পিয়ার ঢুকছে কারেন্ট? 3, 2 আর 1। তাহলে কারেন্ট যদি তিনটা থেকে টোটাল 3, 2, 1 মানে টোটাল 6 এম্পিয়ার কারেন্ট ঢুকে, তাহলে একটা থেকে বাইরে হইতাছে। তাহলে i4 থেকে কত বাইর হইতাছে? 6 এম্পিয়ার বাইর হইতেছে। কারেন্ট কাহিনী শেষ, ওকে। তাহলে i4 থেকে কত এম্পিয়ার কারেন্ট যাইতেছে? 6 এম্পিয়ার কারেন্ট যাইতেছে। বুঝছি? ওকে, নাইস। এরপরে আমরা দেখি বর্তনীর সমাধানগুলো কিভাবে করা যায়। তো এটাকে তুমি নোডাল অ্যানালাইসিস বলা যায় বা একটা নোড। এই যে এখানে বললাম না এটা একটা নোড, এরকম দেখো তো, এরকম এখানে কয়টা নোড আছে বলতে পারবা? এখানে কয়টা নোড আছে? এ একটা নোড আছে, এই একটা নোড, এই একটা নোড আছে, এই একটা নোড আছে, এইখানেও একটা নোড বলতে পারো। এটা হিসাব না করলেও চলে আসলে, যেহেতু একই লাইন বরাবর আছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে 4টা নোড আছে, তাই না? 4টা নোড। তাইলে আমরা ধরে নিলাম যে এইখানে যদি i1 পরিমাণ কারেন্ট যায়, কালারটা একটু চেঞ্জ করি। এইখানে ধরলাম i2 পরিমাণ কারেন্ট যায়, এইখানে ধরো i3 পরিমাণ কারেন্ট যায়, এইখানে ধরো i4 পরিমাণ কারেন্ট যায়, এইখানে ধরো i5 পরিমাণ কারেন্ট যায়, এইখানে ধরো i6 পরিমাণ কারেন্ট যায়, এইখান থেকে ধরো আবার সেম পরিমাণ কারেন্ট বের হয়, i7 পরিমাণ কারেন্ট যায়, এখানে ধরো i8 পরিমাণ কারেন্ট যায়। ওকে, এইরকম। তাইলে এই নোডের জন্য আমরা কি লিখতে পারি একটু বলো তো। এইটা ধরো 1 নাম্বার নোড,
এইটা ধরো 1 নাম্বার নোড, এইটা হলো আমাদের 2 নাম্বার নোড, এইটা হলো 3 নাম্বার নোড, এটা হলো 4 নাম্বার নোড। তাহলে কয়টা নোড পাইলাম? 4টা পয়েন্ট পাইলাম বা 4টা নোড পাইলাম। তাহলে আমাদের থিওরিটা বা সূত্রটা কি ছিল? প্রতিটা নোডে, প্রতিটা পয়েন্টে বা প্রতিটা নোডে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে, পানির সূত্র জাস্ট, যতটুকু পানি ঢুকবে ততটুকু পানি বের হবে, এটাই না? তাহলে 1 নাম্বার নোডের জন্য কি হয় একটু বলো তো? 1 নাম্বার নোডের জন্য কি হবে? 1 নাম্বার নোডের জন্য আমার কারেন্ট ঢুকছে কতটুকু? I1, কারেন্ট বের হইছে কোনটা? I3 আর I4। তাহলে I1 ইকুয়াল টু কি বলা যায়? I1 ইকুয়াল টু I3 প্লাস I4 বলা যায় না 1 নাম্বার নোডের জন্য? বলো তো। এখন বলো 2 নাম্বার নোডের জন্য কি আসবে? এইটা তোমরা একটু ঝটপট করে বলো তো। 2 নাম্বার নোডের জন্য আমাদের সূত্রটা কি আসবে? 2 নাম্বার নোডের জন্য সূত্রটা কি আসবে একটু বলো। হ্যাঁ, এই যে তাসমিয়া, সৌরভ অলরেডি অ্যান্সার আমাদের বলছে যে 4টা নোড আছে। আগেরটার অ্যান্সার বলছো, তাই না? মিরাজুল অলরেডি অ্যান্সার বলছো যে I1 ইকুয়াল টু I3 প্লাস I4 হবে। এখন বলো 2 নাম্বার নোডের অ্যান্সারটা কত? 2 নাম্বার নোডের অ্যান্সার কত? 3 নাম্বার নোডের অ্যান্সার কত? এন্ড 4 নাম্বার নোডের অ্যান্সারটা কত হবে? ঠিক আছে? এটা হলো 3, এটা হলো 4। আচ্ছা, একজনে মেবি বুঝো নাই, আবার একটু বুঝাই। তুমি বাকি সবকিছু চিন্তা করা বাদ দাও, এই যে নিচের সার্কিট সবকিছু চিন্তা করা বাদ দাও। এই যে আমার 1, 3 আর 4, এই দুইটা কি সব এই 1 নাম্বার নোডে কানেক্টেড না? তাহলে দেখো, এই একটা কারেন্ট ঢুকলো এইখানে, এইখানে একটা কারেন্ট গেল, এই বরাবর একটা কারেন্ট গেল, এইটুকু তো। এইটাই তো 1 নাম্বার নোডটা, আর তো কিছু না। কারণ আমাদের 1 নাম্বার নোডের সাথে এই 3টা বাহু কানেক্টেড, এইটাই ছিল আমাদের 1 নাম্বার নোড। তাহলে এখানে কারেন্ট ঢুকলো কত? I1, এইদিকে কারেন্ট গেল কত? I3, তাই না? এইদিকে কারেন্ট গেল কত? I4, তাই তো? দেখো বুঝো কিনা। তাসমিয়া, এখন কি বুঝতে পারছো? আচ্ছা, চিত্রটা আমি আবার একটু এখানে বুঝিয়ে দিই। এখানে কারেন্ট আসলো এইটা, এই বরাবর যাইতেছে, এইখানে এই বরাবর যাইতেছে নিচের দিকে, এইখানে এই বরাবর, এইখানে এই বরাবর, এই বরাবর, এইটা এই বরাবর আসতেছে, এইটা এই বরাবর যাচ্ছে, এইটা এই বরাবর যাচ্ছে। ওকে, এখন দেখো মোটামুটি বোঝা যায় কিনা যে কোনটা কোন দিকে যাইতেছে কারেন্ট, কোন কারেন্টটা কোন দিকে যাইতেছে এখন বোঝা যায় কিনা বলো। ঠিক আছে, এইটা এইদিকে আবার একটু আইকা দেই সুন্দর মতো করে এটা। তাইলে বলো এটা বুঝি কিনা, কারেন্ট কোন দিকে যাইতেছে? এটা কিন্তু এই যে নিচের দিকে যাইতেছে, এইদিকে, এইটাও এই যে নিচের দিকে, এটা এইদিকে। ঠিক আছে, এখন আশা করি ক্লিয়ার যে কোনটা কোন দিকে যেতেছে কারেন্ট। ওকে, ঠিক আছে। তাইলে দেখো আমরা নোড 2 নম্বরে কি পাই? 2 নাম্বার নোডে কারেন্ট প্রবেশ করতেছে কত? I2। তাহলে কারেন্ট প্রবেশ করতেছে I2, আবার প্রবেশ করতেছে কি দেখো 2 নাম্বার নোডে I4 ও প্রবেশ করতেছে। প্লাস কি হবে? I4 সমান কি হবে? সমান হবে আমাদের বের হয়ে যাচ্ছে কত? I5, I5। ওকে, নোড নাম্বার 3, 3 এ প্রবেশ করতেছে কয়টা কারেন্ট? দুইটা কারেন্ট, I3 আর I4, I5। তাহলে নোড 3 তে প্রবেশ করতেছে কি? I3 প্লাস কি হবে? I5 সমান বের হয়ে যাচ্ছে যেটা সেইটা, বের হয়ে যাচ্ছে কত? I6। তাহলে বের হয়ে যাচ্ছে I6, সেটার সমান I6। এরপরে নোড 4, 4 নাম্বার নোডে আমাদের কারেন্ট প্রবেশ করতেছে কত? I6। তাহলে I6 সমান কত? I7 প্লাস কত? I8। ওকে, বুঝছি কিনা? এই যে তাহসান ভুইয়া অলরেডি অ্যান্সার করছে, সৌরভ অ্যান্সার করছে, তাসমিয়া বুঝতে পারছি। ঠিক আছে, এই তো নাইস। আসলে কিন্তু কমপ্লিকেটেড না, তুমি জাস্ট একটা পয়েন্ট চিন্তা করবা, বাকি তো কিছু চিন্তা করার দরকার নাই ভাই। দেখো তুমি যে 1 নাম্বার পয়েন্টটা যখন আনলাম, তখন 1 নাম্বারের সাথে যে যে বাহুগুলো কানেক্টেড তুমি জাস্ট ওই বাহুগুলো চিন্তা করো, বাকি কিছু ধরো না। তাহলে আমার এই যে 1 নাম্বার পয়েন্টের সাথে যেগুলো কানেক্টেড সেগুলো আমি এখানে তো দেখাইলাম সিম্পল ওয়েতে, তাই না? এই যে 1 নাম্বারের সাথে আমার I1, I3 আর I4 কানেক্টেড, আর বাকিগুলো তো নাই।
বাকিগুলো তো দরকারও নেই। তাহলে আমার এখানে প্রবেশ করছে কোনটা? প্রবেশ করছে I1, বের হয়েছে কোনটা? I4 আর I3। তাহলে যেটা প্রবেশ করছে সেটা সমান হবে কি বাকি দুইটার যোগফলের সমান। সৌরভ বুঝতে পারছো এখন? এই তো আয়শা বলতেছে এখন খুবই ইজি লাগতেছে। নাইস। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝতে পারলেই ভালো লাগে আসলে। আচ্ছা, আমরা আসলে শেষ করতে পারবো কিনা। ঠিক আছে, তাইলে এরপরে আমরা দেখি কেভ হিলটা কি আসলে। তো ধরো আমরা একটা সিম্পল জিনিস বুঝাই জাস্ট। সেটা হলো তুমি একটা সার্কিট নিলা, এই একটা ব্যাটারি লাগানো, এই একটা রেজিস্ট্যান্স লাগানো, এইখানে আরেকটা রেজিস্ট্যান্স লাগানো, আবার এইরকম করে লাগানো। ওকে, তাহলে এইটা একটা লুপ হিসেবে আমরা কল্পনা করতে পারি যে এই যে লুপটা আছে এটাকে একটা লুপের মতো না, যে একটা কারেন্ট ঢুকলো ঢুকে ঢুকে আবার এখানে বের হলো, এরকম না? বা একটা লুপের মধ্যে কারেন্ট ঘুরতেছে সেই রকম মনে হইতাছে না? তাহলে এই লুপের মধ্যে আমাদের যদি তড়িৎ প্রবাহটা আই হয়, এটার রেজিস্ট্যান্স ধরো R1, এটার রেজিস্ট্যান্স ধরো R2, এন্ড এইটার যে ভোল্টেজটা সেটা ধরো E1। ওকে, এরকম হইলো। তাহলে আমরা এখানে কি বলতে পারি? নরমাল ভাবে যখন আমরা আহ ওহমের সূত্রটা লিখতাম তখন কি লেখা যেত বলো তো? I ইকুয়াল টু ভি বাই টোটাল আর, তাই না? I ইকুয়াল টু আমরা কি লিখতাম? I ইকুয়াল টু ভি বা ই ডিভাইডেড বাই বা E1 ডিভাইড বাই R1 প্লাস R2, এইরকম লিখতাম না? এরকম লিখতাম। জাস্ট সিম্পল জিনিস কিন্তু। এটা কার সূত্র? ওহমের সূত্র। এখন তুমি জাস্ট এটাকে একটু ঘুরায় ফিরাইয়া অন্যভাবে লেখার চেষ্টা করো তো। I ইন্টু R1 প্লাস I ইন্টু R2 সমান কি হলো? সমান E1 হইলো। এই ব্যাপারটাকে বুঝি কিনা বলো তো? তাহলে এই ব্যাপারটা আসলে কি? এই যে লুপের মধ্যে যতগুলো কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্ট আর যতগুলো রেজিস্ট্যান্স আছে সেই বাহুগুলোর সাথে ওই কারেন্ট গুলার যে গুণফল সেইগুলোর যোগফল না? দেখো I ইন্টু R1, I ইন্টু R2। যদি এখানে অন্য কোনো একটা কারেন্ট প্রবাহিত হইতো অন্য কোনো একটা লুপে, তাহলে ধরো I2, I3 এরকম আসতে পারতো। তাহলে এখানে আমরা বলতে পারি সামেশন অফ I ইন্টু আর ইকুয়াল টু এখানে যতগুলো ব্যাটারি থাকবে, ধরো আরো একটা ব্যাটারি আমি এখানে যদি লাগাই দিতাম, এখানে ধরো আরো একটা ব্যাটারি আছে E2। ওকে, এই পাশ প্লাস এই পাশ মাইনাস, উপরেরটা প্লাস, ওকে এটা প্লাস এটা মাইনাস। তাহলে এখানে কি আসতো? E1 প্লাস E2 আসতো না? তাহলে এখানেও কি আসতো? E1 প্লাস E2 এরকম আসতো। তার মানে এখানে আসলে কি আসতেছে? সামেশন অফ ই। এইটাই অ্যাকচুয়ালি কার্শফের ভোল্টেজ ল বা কেভিএল। বুঝতে পারছি? এটাই আসলে কার্শফের ভোল্টেজ ল বা কেভিএল। ওকে, খুব সিম্পল ভাবে বোঝাইলে এরকম। এখন আমরা একটু কমপ্লেক্স বা একটু জটিল জিনিসে যাই। সেটা হলো ধরো আমাদের এই একটা লুপ তো আছে অলরেডি, এখানে আরো একটা লুপ আছে। এখন কয়টা লুপ হইলো বলো তো? দুইটা লুপ হইলো না? এইখানে একটা ভোল্টেজ আছে। কয়টা লুপ এখানে? লুপ কয়টা বলো? এই একটা লুপ, এই একটা লুপ, দুইটা লুপ না? দুইটা লুপ কিনা একটু বলো, যে এখানে কয়টা লুপ? এখানে কিন্তু লুপ দুইটা। ওকে, ধরো আরো একটা লুপ আমরা কানেক্ট করলাম এখানে কিরকম ভাবে, যে ভাই তুমি কি করলা, উপরে আরো একটা লুপ লাগাই দিলা এরকম করে, এই যে এইরকম করে। এই, তাহলে লুপ হইলো কয়টা এখন বলো? এইখানে কিন্তু লুপ আসলে তিনটা। এখন লুপ কয়টা? এখন কিন্তু লুপ তিনটা। তাইলে তুমি কি করবা? প্রতিটা লুপের মধ্যে একটা কারেন্ট ধরে নিবা। তাহলে এই লুপের মধ্যে কারেন্ট ধরে নিলাম আমি I1, I1। এই লুপের কারেন্ট ধরলাম আমি I2, এই লুপের কারেন্ট ধরলাম আমি I3। সবগুলা একই ডিরেকশনে ধরতে হবে। দেখো সবগুলাই কিন্তু আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরছি। ওকে, এবং এই একটা ভোল্টেজ আছে শুধুমাত্র। দেখো তাইলে কোন লুপটায় ভোল্টেজ আছে? শুধুমাত্র প্রথম লুপের মধ্যে একটা ভোল্টেজ আছে না? বাকি দুইটা লুপের মধ্যে কি ভোল্টেজ আছে? ভোল্টেজ কিন্তু নাই বাকি দুইটা লুপের মধ্যে। ওকে, আরো কিন্তু অনেকগুলো ব্যাটারি দিতে পারতাম। এইখানে একটা ব্যাটারি দিতে পারতাম, এইখানে এইখানে এইখানে, যা ইচ্ছে তাই। আমি জাস্ট সিম্পলটা একটু বুঝাই। ওকে, আনাস আরো ব্যাটারি দিয়ে দেখাবো অন্য কোনো এক সময়, আগে এটা একটু বুঝো।
এবং রেজিস্ট্যান্স গুলো ধরো এটা R1, এইটা ধরো R2, এইটা ধরো R3, এইটা ধরো R4 এন্ড এইটা ধরো R5। তাহলে আমার প্রথম কাজ হলো আমি 1 নাম্বার লুপটা নিয়ে কাজ করব। তাহলে 1 নাম্বার লুপে এই যে R1 এর মধ্য থেকে কারেন্ট গেছে কোনটা কোনটা একটু বলো তো। R1 এর মধ্যে থেকে I1 তো কারেন্ট গেছে, আর এই যে I3 কারেন্ট সেটা আবার কি ব্যাকওয়ার্ডে বা পেছনের দিকে আসছে না? I1টা কোন দিকে? এই দিকে। বাট I3টা আবার কোন দিকে? এই দিকে না? I3টা, তাহলে এটা হলো I1, ব্যাকওয়ার্ডে আছে কি I3। তাহলে R1 এর মধ্যে থেকে দুইটা কারেন্ট, একটা হলো সামনের দিকে একটা হলো পেছনের দিকে, তাহলে সেটাই আমরা গুণ করব। এই যে দেখো কিভাবে গুণ করব। I1 বিয়োগ করলাম কত? I3, সাথে কি R1। ওটা কিন্তু 1 নাম্বার লুপে, দেখো আমি আবার বলতেছি 1 নাম্বার লুপে। এরপরে দেখি 1 নাম্বার লুপের দ্বিতীয় রেজিস্ট্যান্স কত? R2। তাহলে R2 এর মধ্যে থেকেও কিন্তু দুইটা কারেন্ট, একটা হলো লুপ 1 এর কারেন্টটা কোন দিকে? এই দিকে। লুপ 2 এর কারেন্টটা কোন দিকে? ঘুরে উপরের দিকে যাইতেছে I2, তাই না? তাহলে R2 এর মধ্যেও দুইটা কারেন্ট আছে। সেই দুইটা কারেন্ট কি কি? I1 মাইনাস I2, সাথে গুণ করলাম কি R2। ওকে, এরপরে ঘুরে 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 এইখানে আসলাম, আইসা আর কোনো রেজিস্ট্যান্স কিন্তু পাইলাম না। তাহলে এইগুলা সমান কত হবে? সমান ওই লুপের মধ্যে যতগুলো ব্যাটারি ছিল তার যে ভোল্টেজটা সেটার যোগফল, অর্থাৎ E1। ওকে, তাহলে এটা হলো আমার 1 নাম্বার সমীকরণ। এইটুকু পর্যন্ত বুঝছি কিনা সবাই বলো, যদি বুঝো তাইলে কেল্লা ফতে, তাহলে আর কিছু লাগবে না, এইটুকু বুঝলেই হবে। তাইলে বুঝবা যে তুমি এই চ্যাপ্টারের মোটামুটি যতগুলো কারশফের ভোল্টেজ ল আছে বা ভোল্টেজ ল রিলেটেড যতগুলো ম্যাথ আছে তুমি সব করতে পারবা, এই ব্যাপারটা যদি একটু বুঝো। যে আমি 1 নাম্বার সমীকরণটা কিভাবে লিখলাম। সৌরভ বলছে বুঝছি ভাই। তাইলে 2 নাম্বার লুপে আমি একটু যাই। 2 নাম্বার লুপ, এটা কত? লুপ 1, আমি লিখে দিলাম লুপ 1, 1 নাম্বার লুপে। এখন আসি আমি লুপ 2 তে, একটু নিচে লিখি এটা, ঠিক আছে? লুপ 2। তাহলে লুপ 2 তে আমার বেসিক কারেন্ট কোনটা? 2/2। কিন্তু দেখো তো এখানে রেজিস্ট্যান্স আছে কয়টা? R3, R4, R2। তাহলে আমি শুরু করলাম ধরো R2 থেকে। তাহলে R2 তে তোমার কারেন্ট কয়টা? দুইটা। আগেরটাও দুইটাই ছিল, তাহলে কি হবে? I2 মাইনাস I1, সাথে কি গুণ? সাথে গুণ হলো R2 প্লাস, এরপরে R3 তে আসলাম। তাহলে R3 এর মধ্যে থেকে কয়টা কারেন্ট যাইতেছে দেখো? I2টা যাইতেছে এইদিকে, আর I3টা যাইতেছে কোন দিকে? এইদিকে। কেন? কারণ এই যে এই লুপের মধ্যে কারেন্ট ঘুরতেছে তো এই বরাবর, I3টা এই বরাবর ঘুরতেছে। তাহলে কি I3 এর মধ্যে থেকে এইদিকে কারেন্ট যাবে না? বুঝতে পারছি? আর I2 এর কারেন্টটা ঘুরতেছে কোন দিকে? এই দিকে, এই যে এইরকম। তাহলে কি হবে? I2 আর 3 এর মধ্যে থেকে কারেন্ট কোন দিকে যাবে? এইদিকে যাবে, এই যে I2। ওকে, তাহলে R3 এর মধ্যে থেকে দুইটা কারেন্ট, একটা হলো I2 মাইনাস কত? যেহেতু এটা বিপরীত দিকে এই কারণে মাইনাস হলো, মাইনাস কি হলো? R3, সরি I3 ইনটু কি হবে? R3 প্লাস কয় নাম্বার রোধ? রোধ নাম্বার 4, অর্থাৎ R4। তাহলে R4 এর মধ্যে থেকে কয়টা কারেন্ট যাইতেছে বলো? একটা কারেন্ট শুধুমাত্র, কোনটা? শুধুমাত্র I2। দেখো এই যে শুধুমাত্র I2, এই যে নিচের দিকে যাইতেছে, আর কোনো কারেন্ট কিন্তু নাই, শুধুমাত্র I2 যাইতেছে। তাহলে কি হবে? I2 ইন্টু R4 ইকুয়াল টু কত আসে? ইকুয়াল টু, এইখানে তো আর কিচ্ছু নাই, কোনো ব্যাটারি নাই, কোনো রেজিস্ট্যান্সও নাই, তাহলে শেষ। তাহলে টোটাল এখানে ভোল্টেজ কত? 0। তাহলে ইকুয়াল টু 0। বুঝছি কিনা বলো? বুঝছি কিনা এটুকু একটু বলো, যে এটা কিভাবে লিখলাম। এইটুকু বুঝতে পারলে তোমার এখানের মোটামুটি পড়াশোনা মোটামুটি শেষ। বুঝছো? এরপরে তোমার কাজটা হলো জাস্ট সমাধান করা। বুঝছি? এখন বলো কিরশফের দ্বিতীয় ল বা কেভিএলটা কি কঠিন নাকি সহজ? ঝটপট করে বলো সহজ কিনা। তাহলে লুপ 3 তে আমরা চলে যাই ঝটপট করে। লুপ 3, তাহলে লুপ 3 তে যদি যাই, এই যে এইটা হলো আমাদের লুপ 3। তাহলে লুপ 3 তে টোটাল কয়টা রেজিস্ট্যান্স আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে প্রথমে R5 থেকে শুরু করি, নাকি নাকি R1 থেকে শুরু করব? আচ্ছা ঠিক আছে, R1 থেকে শুরু করি। তাহলে R1 এর মধ্যে থেকে দুইটা কারেন্ট যাইতেছে।
যখন আমরা লুপ 3টা কাউন্ট করব তখন আবার দেখি নীল কালার থেকে। তাহলে R1 থেকে দেখো কত কারেন্ট, I3, সামনের দিকে কত, I1। তাহলে কি হবে, I3 মাইনাস I1 ইন্টু কি হবে, ইন্টু কোনটার মধ্যে থেকে কারেন্ট যেতেছে, R1 প্লাস R3 তে যাও, R3 তে কি হইতাছে, দুইটা কারেন্ট, একটা হলো সামনের দিকে I3, একটা হলো পেছনের দিকে I2। তাহলে কি হবে, I3 মাইনাস I2, I3 মাইনাস I2 ইন্টু কি হবে, ইন্টু হবে R3 প্লাস, এই দুইটা শেষ, এখন আছে এইটা R5। তাহলে R5 এর মধ্যে থেকে কয়টা কারেন্ট যেতেছে, শুধুমাত্র একটা, দেখো R5 এর মধ্যে থেকে শুধুমাত্র এটা যেতেছে, অর্থাৎ I3। তাহলে কি হবে, I3 ইন্টু R5। তাহলে ওই লুপের মধ্যে কি কোনো ভোল্টেজ আছে, কোনো ভোল্টেজ নাই, কোনো ব্যাটারি নেই, কিচ্ছু নাই, তাহলে ইকুয়াল টু কি, কত হবে, ইকুয়াল টু হবে 0। ওকে, এই তো সৌরভ বলছে I3 ইন্টু R5। বুঝছি কি বুঝি নাই, বলো ঝটপট করে বলো, এটা যদি বুঝি তাহলে মোটামুটি শেষ। বুঝছি, নাইস। এইটা কিন্তু দেখবা যে তোমার যদি কেউ ত্রিপলি পড়তে চাও, ভার্সিটিতে উঠে ত্রিপলি পড়ার জন্য তোমার এই যে কেভিএল কেসিএল এই সূত্রগুলো দিয়েই আরেকটু জটিল টাইপের একটু ম্যাথ করতে হবে, শেষ। তাহলে এইগুলো পড়লে মোটামুটি তোমার 20 থেকে 50% না, 40% বা 50%-এর কাছাকাছি মোটামুটি পড়াশোনা হয়ে যায়। বুঝতে পারছো, মানে তুমি যদি কেভিএল আর কেসিএল জানো তাহলে অলরেডি তোমার অনেকখানি পড়াশোনা শেষ ভার্সিটিরও। তাহলে এই কারণে বলি যে এগুলোর অ্যাপ্লাইটাকে সুন্দর মতো শিখবা, একটুখানি শিখলে তোমার বাকি কাজ হয়ে যাবে। ওকে। আচ্ছা, কোনটা ফরওয়ার্ড আর কোনটা ব্যাকওয়ার্ড ধরবো, তাই তো, সেটা নিয়ে কনফিউশন হয়ে যাচ্ছে। এক নাম্বারে একটু তাকাও এইদিকে, দেখো আমি একটু অন্য একটা কালার থেকে দেখাই। যখন আমরা এক নাম্বার লুপ কাউন্ট করছি, এক নাম্বার লুপে আমাদের মেইন কারেন্ট কোনটা, I1, বাকি সবগুলো কিন্তু আমাদের আমাদের ফালতু কারেন্ট, তাই না, ওইগুলো বিয়োগ হয়ে যায় আসলে। তাহলে I1 বাদে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ব্যাকওয়ার্ডে যাইতেছে, দেখো এখানে। তাহলে এই কারণে দেখো সবগুলো কিন্তু I1টা প্রথমে, এই যে I1টা প্রথমে, I1টা প্রথমে এক নাম্বার লুপের জন্য। নাম্বার দুই, দুই নাম্বার লুপে কি হইতেছে, দুই নাম্বার লুপে আমাদের মেইন কারেন্ট কোনটা, I2, বাকি কারেন্ট গুলো কি হইতেছে, নেগেটিভ হইতেছে। তাইলে একটা জিনিস লক্ষ্য করো, এক নাম্বার লুপে এবং দুই নাম্বার লুপে এই জিনিসটা কমন না, এই জিনিসটা কমন না, দেখো তো। তাহলে ওই সেম জিনিসটাই দেখো দুইটা সমীকরণের মধ্যে আছে, এই যে এইটায়, আর কই আছে, আর আছে এই যে এইটায়। বুঝতে পারছো, দুইটা কিন্তু সেম জিনিস, শুধু তফাৎ কোনটা, তফাৎ হইলো I2 মাইনাস I1, এখানে কি I1 মাইনাস I2, জাস্ট এইটুকু থেকে তফাৎ। তাহলে যখন আমরা এক নাম্বার লুপটা লিখছি তখন কি লিখছি, I1 মাইনাস I2, যখন দুই নাম্বার লুপটা লিখছি তখন কি I2 মাইনাস I1। বুঝাইতে পারছি, দেখো আবার তিন নাম্বার লুপে একটু যাও, তিন নাম্বার লুপের মধ্যে কি আছে, তিন নাম্বার লুপে দেখো এই জিনিসটা কিন্তু কমন, এক আর তিনের মধ্যে, এক আর তিনের মধ্যে এই রোধটা কমন। দুই আর তিনের মধ্যে কোনটা কমন, বলতো, দুই আর তিনের মধ্যে কিন্তু এইটা কমন, তাই না, দুই আর তিনের মধ্যে এইটা কমন, তাই তো। তাহলে দেখো তো এক আর তিনের মধ্যে কোনটা, এই যে এইটা, আর কোনটা, এই যে এইটা। তাহলে এক নাম্বার লুপে যখন গেছি তখন কি হয়েছে, I1 মাইনাস I3, তিন নাম্বার লুপে যখন গেছি তখন কি হয়েছে, I3 মাইনাস I1 সাথে R1 গুণ, এখানেও কিন্তু সাথে R1 গুণ। ওকে। ওকে, এরপরে কোনটা, এইটা কমন ছিল, সেটা কি হয়েছে, যখন আমরা দুই নাম্বার লুপে গেছি তখন কি হয়েছে, I2 মাইনাস I3, এই যে I2 মাইনাস I3, যখন তিন নাম্বার লুপে গেছে তখন কি হয়েছে, I3 মাইনাস I2। বুঝাইতে পারছি। হ্যাঁ, এই তো। তাইলে তুমি আরো একটা লুপ কিন্তু বানাইতে পারো, সেটা কোনটা, সেটা মোহাম্মদ আনাস বলছে, নাইস, খুবই ভালো চিন্তা। সেটা হলো এই যে বড় একটা লুপ I5, I4, R4, আর হলো এই ব্যাটারিটা নিয়ে, সেইটা নিয়েও তুমি একটা লুপ কিন্তু বানাইতে পারবা, সেটা নিয়েও একটা লুপ বানাইতে পারবা। ওকে, কোনো সমস্যা নেই, সেটা নিয়েও একটা লুপ বানানো যাবে। সেইটার ইকুয়েশনটা কি আসবে, যদি তুমি লুপ 4 ধরতে চাও, সেটার ইকুয়েশন কি হবে, লুপ 4 এর যে ইকুয়েশনটা,
সেটা কি হবে সেটা তোমরা হোমওয়ার্কে চেষ্টা করবা, ওকে? কিন্তু তুমি এখানে এই ৩টা লুপ দিয়েই এই ম্যাথগুলো সলভ করতে পারবা। অর্থাৎ ৩টা কারেন্ট বের করতে পারবা। সবগুলা রেজিস্ট্যান্সের যদি মান দেওয়া থাকে তাহলে তুমি ৩টা কারেন্টের মান বের করতে পারবা বা প্রতিটা ব্রাঞ্চে কোনটার মধ্য থেকে কতটুকু কারেন্ট যাবে সেগুলো তুমি অটোমেটিক বের করে ফেলতে পারবা এখান থেকে, ওকে? ঠিক আছে, আজকে আর আমরা এখানে আলোচনা না করি। তাহলে এই ব্যাপারটুকু যদি বুঝি, এখন দেখো তো এটা আরো সিম্পল জিনিস না? এখানে আমরা ৩টা লুপ নিয়ে হিসাব নিকাশ করছি ভাই। এখানে লুপ কয়টা? লুপ হলো ২টা। এই একটা লুপ কারেন্ট দিব I1, I1, এই একটা লুপ কারেন্ট দিব কত? I2। তাহলে ২টা লুপের হিসাব নিকাশ করবা। লুপ নাম্বার 1 কিরকম আসবে সমীকরণগুলা? লুপ নাম্বার 2 কিরকম আসবে সমীকরণগুলা? সেই সমীকরণগুলা লিখবা। লিখে আচ্ছা, এখানে আবার একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হইল যে তোমার I1 আর I2, এখানে স্মল I1 আর এখানে আমরা স্মল I2 লিখছি, আর ওখানে ক্যাপিটাল I1, ক্যাপিটাল I3, ক্যাপিটাল I2 অলরেডি দেওয়া আছে। ঠিক আছে? তাহলে তুমি স্মল I1 আর স্মল I2 নিয়েই হিসাব করো। তারপরে তুমি এই যে ক্যাপিটাল I1, ক্যাপিটাল I2, ক্যাপিটাল I3 এই তিনটার মান কিন্তু বের করে ফেলতে পারবা। ওকে? এই তিনটার মান কিন্তু বের করে ফেলতে পারবা। তাহলে তুমি ২টা লুপ বের করবা, ২টা লুপের ফর্মুলাটা লিখবা, ২টা ইকুয়েশন সলভ করলেই তুমি I1 আর I2 এর মান পাবা। I1 আর I2 এর মান যদি পাও, এরপরে তোমার কাজ কি? এই যে ক্যাপিটাল I1, I2, I3 এর মান বের করা। তাহলে আমি একটু এখানে লিখে দেই যে কোনটার মানটা কি হবে। তাহলে ক্যাপিটাল I1 এর মান হবে আমাদের I1 এর মানের সমান। কেন? কারণ এটা তো এইটার মধ্যে থেকে কারেন্ট যেতেছে। কোনটা কারেন্ট? একটাই কারেন্ট, সেটা কত? I1। I3 এর মধ্যে থেকে কোনটা যাইতেছে? শুধুমাত্র I2, তাই না? তাহলে I3 সমান কত আসবে? শুধুমাত্র I2। বাট I2 এর মধ্যে থেকে কয়টা কারেন্ট যাইতেছে বলো তো? I2 এর মধ্যে অ্যাকচুয়ালি নিচের দিকে একটা কারেন্ট যাইতেছে, উপরের দিকে আরেকটা কারেন্ট যাইতেছে, তাই না? তাহলে I2 ইকুয়াল টু হবে I1 মাইনাস I2, ওকে? এরকম। তাহলে আমাদের কাজ হলো ২টা লুপের ২টা সমীকরণ বানানো। এই যে এইখানে আমরা যে সমীকরণগুলো বানাইছি এক্স্যাক্টলি সেইম ভাবে তুমি ২টা সমীকরণ বানাবা, ২টাকে সলভ করে কি করবা? I1 আর I2 এর মান বের করবা। সেই I1 আর I2 এর মান এখানে আর এখানে বসাই দিবা। তাহলে I1, I3, I2 তিনটা মান পেয়ে যাবা, কাজ শেষ। ওকে? তাহলে আমাদের এই পর্যন্ত এই ফর্মুলাটা। আহ এইটা দরকার হয় নেক্সট ক্লাসে দেখাই দেওয়া হবে বা করে দেব ইনশাআল্লাহ। বা রাতুল ভাই যদি করায় সে করে দিতে পারবে। ঠিক আছে? আমাদের ক্লাসটা আসলে শেষ করতে হবে। এরপরে এইটার দুই প্রান্তে বিভব পার্থক্য কত? তাইলে এখানে কি করবা? এখানেও ২টা লুপ ইউজ করবা। এই হলো ১ নাম্বার লুপ, এই হলো আরেকটা লুপ, অর্থাৎ লুপ 2। তাহলে তুমি মাঝখানে কি পরিমাণ কারেন্ট যাইতেছে সেটা বের করতে পারবা না? এখানে ধরো মাঝখানে কারেন্টের মান হলো I। তাহলে I ইকুয়াল টু কত হবে বলো তো? I ইকুয়াল টু হবে ওই যে এখানে I2 যেটা ছিল সেইটা। তাহলে I ইকুয়াল টু হবে কি? I1 মাইনাস I2। তাইলে দুই প্রান্তে যে বিভব পার্থক্য সেইটা ধরলাম আমরা V। তাহলে V ইকুয়াল টু কি হবে? I ইনটু R। তাহলে I এর মানটা অলরেডি আমরা পাইছি কত? I1 মাইনাস I2, I1 মাইনাস I2, I1 মাইনাস I2 ইনটু কি হবে? ইনটু হবে R এর মান 1। এটা করে দিলেই কাজ শেষ। ওকে? তাহলে আমার কাজটা হলো শুধুমাত্র আচ্ছা, এখানে ভোল্টেজটা বলতে কি? এই যে দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য V ধরলাম। এরপরে আসি আমরা হুইটস্টোন ব্রিজ। তো হুইটস্টোন ব্রিজ আমরা বিস্তারিত আলোচনা আজকে করব না। এটা রাতুল ভাই পরের দিন আলোচনা করবেন। তো হুইটস্টোন ব্রিজে আমরা যে জিনিসটা শুধুমাত্র বলবো যে হুইটস্টোন ব্রিজে কি হয়? এই যে এইখানে দেখো, এইখানে এইটার মধ্যে বা এই চিত্রের মধ্যে আর এই চিত্রের মধ্যে কি অ্যাকচুয়ালি কোনো তফাৎ আছে? আছে। সেই তফাৎটা কি? সেই তফাৎটা হলো এখানে আমরা একটা গ্যালভানোমিটার লাগাইছি আর এখানে একটা রেজিস্ট্যান্স লাগাইছি, তাই না? বলতে পারো যে ভাই এটুকুই তফাৎ। কিন্তু অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল দিক থেকে এখানে তফাৎটা হইলো যে হুইটস্টোন ব্রিজে এই মাঝখান থেকে কোনো কারেন্ট যায় না, বা মাঝখান থেকে যে কারেন্টটা অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে থেকে যে কারেন্টটা অর্থাৎ আইজি, আইজি মানে কি? গ্যালভানোমিটারের মধ্যে যে থেকে যে কারেন্টটা সেটা কত হয়? 0 হয়। বাট এইখানে দেখো, এই যে এখানে কিন্তু একটা আমরা আই দিছি, অর্থাৎ এই যে ভেতরের যে রেজিস্ট্যান্সটা তার মধ্যে কিন্তু একটা কারেন্ট ছিল। ওইখানে কিন্তু একটা কারেন্ট ছিল, সেটার মানে কিন্তু আই। বাট হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থায় কি হয় না? আইজি অর্থাৎ মাঝখানের ব্রাঞ্চটা থেকে বা মাঝখানের লাইনটা থেকে কোনো কারেন্ট যায় না। তাহলে এই সাম্যাবস্থা কখন থাকবে? যদি আমার এই যে পি কিউ এর রেশিও আর আর এস এর রেশিওটা সমান হয়, অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়।
এরকম যদি হয় তাহলে আমার কি থাকবে, হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা থাকবে। তাহলে এই পি আর কিউটা কি, ওই দুই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের মান। এই যে এই রেজিস্ট্যান্সের মানটা পি, এটার মান হলো কিউ, এটার মান হলো আর, এটার মান হলো এস। তাহলে এটাকে কিন্তু আরো সাজাই গুছিয়ে অন্যভাবেও লেখা যায়, কিরকম, পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এস, এইভাবেও লেখা যায়। একই কথা। তার মানে কি, তোমার যদি কোনো কমন পয়েন্ট থাকে, তাহলে দেখো এই একটা কমন পয়েন্ট, তাহলে এই দুইটার রেশিও, এই একটা কমন পয়েন্ট, এই দুইটার রেশিও। আবার দেখো, চিন্তা করো, এই একটা কমন পয়েন্ট আছে, তার মানে কি এই দুইটার রেশিও, এই একটা কমন পয়েন্ট আছে, এই দুইটার রেশিও। এখন দেখো তো, আর এর সাথে কিউ এর কোনো রেশিও আছে কিনা, নাই। পি এর সাথে এস এর কোনো রেশিও আছে কিনা, নাই। ওকে, তাহলে এই দুইটা রেশিও থেকে বা এই দুইটা অনুপাত থেকে কিন্তু তুমি শর্তগুলো বের করতে পারবা যে তোমার হুইটস্টোন ব্রিজের নীতিটা কখন প্রযোজ্য হবে বা কোন শর্তে হুইটস্টোন ব্রিজটা কাজ করবে। ওকে, বুঝতে পারছি কিনা এটুকু পর্যন্ত ঝটপট করে বলো, আমাদের অলরেডি এই ক্লাসের টাইমটা শেষ। টাইম তো শেষ নাকি ভাই? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। আশা করি সবাই এটুকু পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট কোন একটা ক্লাসে দেখা হবে, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো 1 মিনিটের মধ্যে। আর এইটা কিন্তু আমাদের আজকের মেইন টপিক ছিল, ঠিক আছে? কিরশফের যে দ্বিতীয় সূত্রটা, এইটাকে আমি 3 স্টার দিয়ে রাখলাম। এইটা যদি তুমি বুঝো, তুমি জাস্ট এই ক্লাসটুকু আবার এই পার্টটুকু আবার দেখো একবার। যদি একবার দেখো এবং বুঝো ক্লিয়ারলি, তাহলে তুমি এই ম্যাথও পারবা, কারো করাই দিতে হবে না। এই ম্যাথও পারবা, কারো করাই দিতে হবে না। এবং একবার যদি নিজে করতে পারো, তাহলে দেখবা যে তোমার আর কে কারো এটা দেখানো লাগবে না। ওকে, তুমি পারবা ইনশাল্লাহ সবগুলা। ঠিক আছে, তাহলে বাসায় এটুকু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।